মনে আছে নিশ্চয়ই যে আপনার সাথে ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধির সাথে আমার দেখা হয়েছিল, তখন আপনারা কিছু দাবি দাওয়া দিয়েছিলেন, এবং আপনাদের আরেকটা ক্যাটারার্স অ্যাসোসিয়েশন আছে তাদের সাথেও দেখা হয়েছিল, তারাও সেই দাবি দাওয়া দিয়েছে, এবং সেই সব দাবি দাওয়া কিন্তু আমি একসাথে করে ঢাকাতে জানিয়েছি। আর এটা আমাদের যেটা ছিল যে চিফ অ্যাডভাইজার আসবেন, মাননীয় প্রধান উপদেষ্টা আসবেন, এবং সেখানে একটা সিভিল রিসেপশনের আয়োজন করার প্রথমে একটা প্রস্তুতি ছিল, পরে সেটা ওনার স্কেডিউল এত কনফ্লিক্ট করার কারণে সেটা আমরা করতে পারিনি, এবং খুবই সীমিত পরিসরে ঢাকা যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমরা অ্যারেঞ্জ করেছি। তো আমরা এখানে যেহেতু পোস্ট অফিস বা মাধ্যম, সেজন্য হাইকমিশনের তরফ থেকে আপনি দাওয়াতটা পেয়েছেন। তো তার অর্থ এই নয় যে সবকিছু হাইকমিশন করছে, আমরা ঢাকার নির্দেশনা অনুযায়ী কাজটা করেছি। আর আপনার সাথে দেখা হয়নি মানে যে আপনার প্রস্তাবনা চিফ অ্যাডভাইজারের অফিসে বা আমাদের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে পৌঁছায়নি, বিষয়টা এমন না। সেটা যদি আপনি মনে করেন যে আপনার সাথে দেখা না হওয়ার কারণে এটা পৌঁছালো না, তাহলে আপনি আন্ডারমাইন করছেন হাইকমিশনের প্রেজেন্সটাকে, কারণ আমরা কিন্তু আপনাদের এখানে আপনাদের জন্যই কাজ করছি, তাই না? তো সুতরাং আমার মনে হয় যে এরকম করে ভাবার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে অনুরোধ করবো ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিবিসি এর প্রেসিডেন্ট তোফাজ্জল মিয়া। তোফাজ্জল মিয়া 1 মিনিটেই বলবেন প্লিজ, এবং স্পেসিফিক আপনার প্রশ্নটা কি সেটি উল্লেখ করবেন। Hello, sorry. Your Excellency, President of London Bangla Press Club, Secretary, Treasurers, members of London Bangla Press Club, and distinguished guests, ladies and gentlemen, my dear respected elders and brothers, Assalamu alaikum. Wa alaikum assalam. I will straight away go to the question. Basically, you may be aware, catering industry is the backbone of the Bengali community in this country. We are a business platform, and we employ more than 80,000 people, and most of them are Bangladeshi. And a lot of people would like to go to Bangladesh, but they face troubles, including, my specific question is, could you please explain why no other international airlines are currently permitted to land at Usmani Airport, International Airport? Yes! And in addition, how are you going to improve the facility, particularly the basement in the Bangladesh High Commission? Because most of the NRB complains, especially the elders, you know, the basement. You know, elderly people are unable to go down, and it's a very confined space. And I found it very unacceptable. When you go to other countries' embassy, the facilities are so good, much better than ours. So can you please explain how are you going to improve that? Thank you. When did you last visit the basement of Bangladesh High Commission? When was that? Have you visited literally about 3 months. Okay, have you visited number 27? Yes, I have, but the most of the surveys are provided in the basement. Right, I understand that. But যদি কোনো বয়স্ক কেউ আসেন এবং তাদের যদি নিচে নামতে অসুবিধা হয়, আমার কথা শেষ করি, তো তাদের কিন্তু ওখানে বসার সুব্যবস্থা রয়েছে। এবং আমরা চেষ্টা করছি এটাকে যদি আউটসোর্স করা যায়, আমরা সেই চেষ্টা করছি যাতে করে আপনাদের হাই কমিশনে যে বেসমেন্টে যে কনসুলার সেবা নিতে না হয়, সেটা নিয়ে আমরা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি। আমরা বেশ 2-3টা প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের কোটেশন নিয়েছি। এটা আমি আমাদের যে প্রধান উপদেষ্টা এসেছিলেন তাদের সফরকারীদেরও জানিয়েছি। তো এই বিষয়গুলোতে একটু সময় লাগে, বাট আমাদের এই চেষ্টাটা রয়েছে যাতে করে এটা আমরা আউটসোর্সিং এর মাধ্যমে আপনাদের এই সেবাটা পৌঁছে দিতে পারি। তবে আমরা দুঃখিত যে আমাদের এই এখানে স্থান সংকুলানের সংকট রয়েছে, কিন্তু এটা প্রথম থেকেই কিন্তু অনেকদিন ধরে এই ব্যবস্থাটা রয়েছে। তো আমার আগে যে রাষ্ট্রদূত ছিলেন ওনাকে ধন্যবাদ জানাই, যিনি পাশে সম্পত্তিটা কেনার কারণে আমাদের যারা সেবা প্রত্যাশী রয়েছে তাদের কিছুটা সহায়তা হয়েছে, তারা ওখানে যে অপেক্ষা করতে পারে। তো যাদের এখানে অসুবিধা আমরা সবসময় তাদেরকে এনকারেজ করি যে 27 নম্বরে আমাদের যে অংশটা রয়েছে, অফিসের অংশ, কনসুলারের সেবার অফিসেরই অংশ, সেখানে তাদের বসার সুব্যবস্থা রয়েছে,
সেখানে তারা অপেক্ষা করতে পারেন সেবা গ্রহণের পূর্বে বা সময়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আচ্ছা, ইন্টারন্যাশনাল এর ব্যাপারে সেটা আমরা এই বিষয়টা আমার বিভিন্ন সামাজিক সংগঠনের কাছ থেকেও এসেছে। এটা আমি সফরকালে আমি নিজেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, তার আগে বিমানের যে সচিব আছে তাকে আমি চিঠি লিখে জানিয়েছি এবং তাদের উত্তরের অপেক্ষা রয়েছে এবং এই বিষয়টা আমি পার্সু করবো যাতে করে আগামীতে এটার একটা সুরাহা হয় এবং সেখানে যাতে অন্য আন্তর্জাতিক বিমান তারাও যাতে সেখানে ল্যান্ড করতে পারে এবং প্রবাসীদের যে বিষয়টা রয়েছে একমাত্র বিমানে তাদের যেতে হয় এবং সেখানে ভাড়ার একটা বিষয় রয়েছে যে সেটা অনেক বেশি। তো আশা করি যে সরকার যদি এই বিষয়ে সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই আমরা এটার একটা সুরাহা দেখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা জানি যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিকরণের জন্য গত সরকার প্রায় 2000 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। সেই টাকা কোন অবস্থায় আছে আমরা জানি না, মাননীয় হাই কমিশনার সেই বিষয়টিও দেখবেন। এবারে আমি অনুরোধ করছি গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপারসন আতাউর রহমান, তার একটা ছাত্ররা ছিল, সম্ভবত তিনি চলে গেছেন, অনুরোধ করছি দ্য সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটর প্রেসিডেন্ট সলিসিটর নুরুল গাফারকে। ধন্যবাদ তাইসির ভাই। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জুবাইর ভাই, সাধারণ সম্পাদক তাইসির ভাই, সম্মানিত অতিথিবৃন্দ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং কমিউনিটি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, এবং আমাদের সম্মানিত মাননীয় হাই কমিশনার, আসসালামু আলাইকুম। আমি রিপ্রেজেন্ট করি দ্য সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস। আমার দুটো প্রশ্ন রয়েছে, একটা আমাদের সংগঠন সংক্রান্ত এবং একটা কমিউনিটি সংক্রান্ত। আমাদের প্রফেশনালি আমরা ডিসেন্ট লোকদের সাথে একটু কনফ্রন্টেশন করতে হয়, সেটার বিষয়টা বিবেচনা করে আশা করি আপনি সদয় দৃষ্টি দেবেন। এক, আমরা আমাদের মেম্বার সংখ্যা প্র্যাকটিসিং সলিসিটরস অনলি 305, আমাদের মেম্বার না এর বাইরেও বাংলাদেশি সলিসিটর আছে ইউকেতে প্রায় 1000, যাদের সাথে আমাদের নেটওয়ার্কিং সম্পর্ক রয়েছে এবং তারা ব্রিটিশ মেইন সবাই এখানকার মেইন স্ট্রিমে প্র্যাকটিস করছেন এবং অত্যন্ত ভালো করছেন। এটা আমাদের মেম্বারদের এটা দাবি হচ্ছে এবং কমিউনিটির পক্ষ থেকে দাবি এখানকার সলিসিটর এবং রেজিস্ট্রাররা যাতে বাংলাদেশে অ্যাডভোকেটশিপ নিতে পারেন এবং এই এডুকেশন নেওয়াটা বর্তমান যে প্রসেসটা আছে সেটা 2 থেকে 3 বছরের বেশি সময় চলে যায়, ফলে সেটা এখান থেকে ট্রাভেল করে এখানকার এক্সপার্ট যারা লয়ার আছেন তাদের পক্ষে এটা অ্যাভেল করা অনেকের পক্ষে সম্ভব হয় না। অন দ্য আদার হ্যান্ড, কমিউনিটির মানুষরা যদি এখানকে বাংলাদেশি কোয়ালিফাইড অ্যাডভোকেটদের সেবা নিতে পারতেন তাহলে পরে বাংলাদেশি কোনো জমি জমা সংক্রান্ত যে বিরোধ হয় ওনাদের সবসময় বাংলাদেশে ট্রাভেল করতে লাগতো না এবং বাংলাদেশের লিগ্যাল সিস্টেমের কারণে ওখানে কোনো কমপ্লেনিং সিস্টেম নাই। অনেক কমিউনিটির মানুষ আছেন আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে তারা বাংলাদেশি আইনজীবী বা প্রফেশনালদের কাছ থেকে হ্যারাস্ট হচ্ছেন, তাদের প্রপার সার্ভিস পাচ্ছেন না এবং এটা রেগুলেটেড না। এই কমপ্লেনগুলো আমরা রেগুলেটেড প্রফেশনাল হিসাবে ইউকেতে আমরা এখানে কঠিনভাবে রেগুলেটেড এখানকার সলিসিটররা যদি ডুয়েল জুরিসডিকশনে বাংলাদেশে অ্যাডভোকেট হতে পারে, আমি মনে করি বাংলাদেশের কমিউনিটি এবং অ্যাজ এ হোল বাংলাদেশের লিগ্যাল সিস্টেম উপকৃত হবে। এই ব্যাপারে আপনারা কোনো কিছু করতে পারবেন কিনা? উই হ্যাভ কন্ট্যাক্টেড বাংলাদেশ বার কাউন্সিল এন্ড ল মিনিস্ট্রি। উই as a practicing solicitors association and practicing barrister association jointly through a petition আমার বক্তব্য হচ্ছে আপনারা কি হেল্প করতে পারেন। 2 নম্বর হচ্ছে আমাদের কনসুলেট সার্ভিসের ব্যাপারে আমাদের ক্লায়েন্টরা প্রায়শই এসে কমপ্লেইন করেন, এক যে নিচে যেতে পারেন না, 2 ফটোকপিয়ার যেটা আছে। এই প্রশ্ন চলে আসছে ভাই, আমরা 1 মিনিট সময় বেশি দিতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ডুয়েল জুরিসডিকশনের কথা বললেন, আপনার কাছে কোনো ইনস্ট্যান্স আছে যে এটা অন্য দেশের ক্ষেত্রে হচ্ছে, অন্য কোনো দেশের ক্ষেত্রে? আমরা এই জন্য দাবি করছি বাংলাদেশি অ্যাডভোকেট, আমি বলছি যে অলরেডি প্রেসিডেন্স আছে কিনা। বাংলাদেশি অ্যাডভোকেটরা ইউকেতে এসে, আমি সেটা বলছি না, আমি বলছি যে ধরেন ইউকের কোন ব্যারিস্টার বা লয়ার বা অ্যাডভোকেট
অন্য কোনো দেশের সাথে ডুয়েল জুরিসডিকশনে কাজ করছেন কিনা, জি, বা অন্য কোনো all over the country, including India, Caribbean countries. আপনি ইন্ডিয়ান যেসব লয়ার বা অ্যাডভোকেট আছে তারা ডুয়েল জুরিসডিকশনে কাজ করছে ইন্ডিয়ার লিগ্যাল সিস্টেমের ভিতরে থেকে, সেটা বলতে চাচ্ছেন? সেটাতে আছে অলরেডি প্রেসিডেন্স? Yes, তাদের আপনার যদি সেটা থাকে তাহলে আপনি সেটা নিয়ে আমাদের সাথে দেখা করেন, এবং আমি রেকমেন্ড করব বাংলাদেশে যে এভাবে আমরা কাজ করতে পারি কিনা। আরেকটা জিনিস আমি হয়তো একটু কাইন্ডলি আমাদের আনার সময় নাই, 1 মিনিট সময় দিচ্ছি ভাইকে একটু, আপনি কিন্তু 1 মিনিটের পরে 5 মিনিট নিয়ে নিছেন, কাইন্ডলি 1 মিনিটের ভিতরে শেষ করবেন, নতুবা আমি প্রশ্ন নিবেই না আপনাদের কাছ থেকে। অ্যাকাউন্টেন্ট ক্লাবের ইউকের প্রতিনিধি বা জনাব এম এ মোহিত, জনাব মোহিত ভাই আছেন? মোহিত ভাইকে মাইকটা দেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের অ্যাকাউন্টেন্ট ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যদিও আসতে পারেন নাই, আমি তাদের অন বিহাফ আসছি। আপনাদের এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের অ্যাকাউন্টেন্ট ক্লাবের কিছুদিন আগে আমাদের মহামান্য হাই কমিশনারের সাথে একটা মিটিং হয়েছিল এবং আমাদের কিছু দাবিদাবাদ যেগুলো ছিল বা আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো আমাদের কাছে তুলে ধরেছে এবং আমাদের মধ্যে একটা কন্ট্রিবিউশন আছে এখন। তো আমি ওই অ্যাকাউন্টেন্ট ক্লাবের ওদিকে না গিয়ে আমি একটু অন্য একটা প্রশ্ন এখানে তুলে ধরতে চাই, যেটা হচ্ছে এনআইডি কার্ড বিষয়। এনআইডি কার্ড এখন লন্ডন থেকে অ্যাপ্লিকেশন করা যায়, যেটা আমি নিজেও করেছিলাম। তো সেটা ডিসেম্বর লাস্ট ইয়ারে করা হয়েছিল। তো বাংলাদেশ থেকে এটা ক্লিয়ারেন্স হয়ে আসতে এত সময় লাগে, এখন পর্যন্ত এটা আসে না। তো আনফর্চুনেটলি বাংলাদেশের যে প্রসিডিওর সেখানে দেখা যায় যে ভেরিফিকেশন নেই, লোকাল ভেরিফিকেশন। তো আমার ওইখানে লোকাল ভেরিফিকেশনের জন্য একজন মানুষ 2-3 বার গিয়েও সেটা কিন্তু ফাইলে এখনো পড়ে আছে। যেইভাবে যা কিছু চাওয়া হয়েছিল এখানে তো বিগরাস্তি সবকিছু দেওয়া হয়েছে, এখনো ওইখান থেকে এখানে আসছে না। তো আমার প্রশ্নটা হচ্ছে এটা যে যখন আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করি তখন কি কোনো ধরনের একটা প্রেফারেন্স দেওয়া যাবে যে এইগুলা তাড়াতাড়ি পাঠানোর জন্য? এইটাই ছিল আমার প্রশ্ন। আমার মনে করি সকলেই এই প্রশ্ন থেকে উপকৃত হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের ভেরিফিকেশন বা পুলিশ ভেরিফিকেশনের কথা বলছেন আপনি, হয়তো যদি আমি বুঝে থাকি সেটার বাধ্যবাধকতা সম্প্রতি উঠিয়ে দেওয়া হয়েছে, সেই বাধ্যবাধকতা নেই। তো আর পার্সোনাল যদি কোনো বিষয় থাকে আপনাদের আমাদের কনসুলার উইংয়ে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইমেল করেও জানাতে পারেন। তবে সেই বাধ্যবাধকতা উঠে যাওয়ার কারণে আমার মনে হচ্ছে প্রক্রিয়াটা আরো অনেক সহজ হয়েছে। আছে এবং আমাদের এখানে আমাদের কাউন্সিলর পাসপোর্ট এন্ড ভিসা আছে, তার সাথে আপনি কথা বলে দেখতে পারেন যদি আপনার ব্যক্তিগত বিষয়ে অন্য কিছু বলবার থাকে। আর কোনো প্রশ্ন? ধন্যবাদ। এখন আমরা আমাদের যে হাতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোতে চলে যাব। যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে সে জায়গায় আমরা একজনকে প্রশ্ন করতে বলবো, মাইকটা দিবেন। আমার কাছে দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে সাবেক প্রেসক্লাবের সাবেক জেনারেল সেক্রেটারি সিনিয়র সাংবাদিক জনাব মোহাম্মদ আব্দুস সত্তার এবং সাংবাদিক হাসনাত আরিয়ান খান সিমিলার প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নটি উত্থাপনের জন্য অনুরোধ করছি জনাব আব্দুস সত্তারকে। মাইকটা একটু দিয়ে দেন। ধন্যবাদ তাইসির মাহমুদ। আমার প্রশ্নটি হচ্ছে, প্রধান উপদেষ্টা সম্প্রতি যুক্তরাজ্যের সরকারি সফরকালে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে আগ্রহী ছিলেন, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লন্ডন মিশন তা আয়োজন করতে সক্ষম হয়নি। বিষয়টি দুদেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব রেখেছে বলে আপনি মনে করেন কি না? ব্রিটিশ ফরেন অফিসার কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা এবং আপনারা কিভাবে এই ড্যামেজ কন্ট্রোল করছেন? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমি মনে করি না যে এটা কোনো নেতিবাচক প্রভাব ফেলেছে, এবং এখানে যেহেতু নেতিবাচক প্রভাব ফেলেনি সুতরাং এখানে ড্যামেজ কন্ট্রোলের কোনো প্রশ্ন আসছে না। হ্যাঁ, একটা বৈঠক হবার কথা ছিল কিন্তু শিডিউল কনফ্লিক্টের কারণে সেটা হয়নি। তো এটা হতেই পারে, এটা সরকারি সফর হিসেবে তারা ঘোষণা দিয়েছেন এবং আপনারা জানেন যে এটা একটা সরকারি সফর ছিল। এবং আমাদের প্রধান উপদেষ্টা এটাকে বিবিসির একটা ইন্টারভিউতে বলেছেন এটা একটি কি বলবো মিসড অপরচুনিটি বা সুযোগ একটা হাতছাড়া হয়ে গেছে,
এবং উনি মাননীয় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণের আহ্বান, বেড়াতে যাওয়ার সফরের আহ্বান জানিয়েছেন। আর আমাদের ভারপ্রাপ্ত সচিব এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। সুতরাং সেখানে উনি বলেছেন এটা একটি সফর হয়েছে, সুতরাং এটাকে ড্যামেজ কন্ট্রোল বা নেতিবাচক কোনো প্রতিক্রিয়া সেভাবে আমি দেখছি না, আমরাও দেখছি না, আমাদের সরকারও দেখছে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। নজরুল ইসলাম পাশর, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ওনার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন একেবারে সরাসরি আপনার কাছে, মাননীয় হাই কমিশনার, যে আপনার যে মিডিয়ার একটা হোয়াটসঅ্যাপ আছে, আমার জানা নাই, কারণ আমি 2008 সাল থেকে 2024 পর্যন্ত হাই কমিশনে প্রেস সেকশনে কি হয়েছে না হয়েছে অবগত ছিলাম না, দরকার ছিল না। এখন এটাকে আপনার রিশাফল করতে হবে, অনুরোধের সুরে বলতেছি। 2 নম্বর হচ্ছে কমিউনিটি লিস্ট। কমিউনিটি লিস্টে আমার মাননীয় প্রেসিডেন্ট বোধহয় 2-1টা জায়গায় একটু ছেড়ে গেছেন। সিলেটের শিক্ষা, সিলেটের স্বাস্থ্য, এগুলাতে আমাদের এই লোকগুলার বিরাট অবদান আছে। আপনি যদি যান, উন্নত মানের হাসপাতাল পাবেন সিলেটে, যেটা আমাদের এই লোকগুলা করেছে, এবং এটার কোনো স্বীকৃতি নাই। এটা আপনাকে একটু দেখতে হবে, আমাদের কন্ট্রিবিউশন। এর মধ্যে আমি নাম উল্লেখ করে বলি হার্ট ফাউন্ডেশন, নাম উল্লেখ করে বলি আমি কিডনি ফাউন্ডেশন হসপিটাল। এইটা কিন্তু ঢাকায় এই ধরনের হসপিটাল খুব কম আছে প্রাইভেট। আচ্ছা, আরেকটা ব্যাপারে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান, যেটা সারা বিশ্বের মানুষ সিলেটের চা বাগান দেখতে যায়। সিন্ডিকেট ব্যবসায়ীরা সিলেটের চা বাগানগুলোকে ধ্বংস করে দিচ্ছে, এবং সিলেটের চা বাগানগুলোতে যে চা উৎপাদিত হয়, এই উৎপাদন মূল্যের চাইতে বিক্রি মূল্য অত্যন্ত কম। 40টা চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, 40টা চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। এইখানে আমি আজকে আনতে চাইছিলাম 2জন এনআরবি ইনভেস্টারকে, যারা সেকেন্ড জেনারেশনের এনআরবি ইনভেস্টার, কিন্তু আমি আনি নাই ভয় করে, যাদেরকে হয়তো আপনার সাথে মিলাই দিতে পারবো না। বাধ্যবাধকতা অনেক আছে। আমরা কমিউনিটির লোক, আমরা কমিউনিটির সাংবাদিক, এইখানে যারা এসেছে এরা কমিউনিটির মানুষ। এদেরকে বাদ দিয়ে, এদেরকে লিস্টের বাইরে রেখে যদি পরবর্তী সময়ে কিছু করা হয়, তাহলে কিন্তু এটা হাই কমিশনের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না, এদের জন্য ভালো হবে না। আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য আমি আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আপনি 5 মাস পরে নতুন এসে যে এত বড় একটা, আমি ফ্ল্যাটারি করতেছি না, আমি আমার 40 বছরের সাংবাদিকতা জীবনে আমি ফ্ল্যাটারি করি নাই, কারো কাছে মাথা নত করি না, কারো কাছ থেকে খাইও নাই, কাউকে দেইও নাই। আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এত বড় একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে হয়েছে। ঢাকার কথা, এনএসআইর কথা, ডিজিএফআইর কথায় যদি আপনি চলেন, আমাদের কোনো ধরনের সুযোগ সুবিধা আপনি এই কমিউনিটির কাছ থেকে পাবেন না। এটা কি আপনি আমাকে অনুরোধ করলেন না কিভাবে, মানে হুমকি দিলেন, সতর্ক করলেন? তো একই ব্যাপার আর কি। তো আমন্ত্রণ দিয়ে যদি, আচ্ছা, আমন্ত্রণ দিয়ে যদি সতর্ক করা হয়, জিনিসটা খুব ভালো দেখায় না। তো আমি এটা স্পোর্টিংলি নিচ্ছি, যেটা ইতিবাচক সমালোচনা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার কাছেই বলবেন। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা কথা বলেছেন, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা রিশাফল করার কথা বলেছেন। আমি আমাদের মিনিস্টার প্রেস এখানে আছেন, তাকে আমি অনুরোধ জানাবো এই বিষয়টা নিয়ে আমরা একসাথে বসে কিছু একটা গঠনমূলক কিছু একটা করব। আপনি চা বাগানের সিন্ডিকেটের কথা বলেছেন। আমি চা বাগানের সিন্ডিকেটের ব্যাপারে আমি অবহিত না, আমাকে যদি আপনারা অবহিত করেন এবং সুনির্দিষ্ট সুপারিশ সহ, তাহলে ভালো হয়। ব্রিটিশ বাংলাদেশিদের স্বীকৃতির কথা বলেছেন, আমরা ওনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং সবসময় আমরা তাদের স্মরণ করি যে তারা অনেক ভালো কাজের সাথে বাংলাদেশে যুক্ত রয়েছেন। তারা অনেক প্যাশনেট বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের ভালো হোক, সেটা নিয়ে তারা সবসময় চিন্তা করছেন। শুধুমাত্র তাদের পূর্ববর্তী প্রজন্ম নয়,
তাদের পরবর্তী তৃতীয় চতুর্থ প্রজন্ম যাদের অনেকেই বাংলাদেশে যাননি, তাদের মধ্যেও দেখেছি যে তাদের বাংলাদেশ নিয়ে তাদের প্রচন্ড রকম ভালোবাসা রয়েছে। সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং আপনারা যদি স্বীকৃতির কথা বলেন, আপনার এটা নিয়ে আমরা চিন্তা করতে পারি যে আপনার কি ধরনের স্বীকৃতির কথা বলছেন এখানে। এটা কি কোনো ক্রেস দেয়া বা সম্মাননা প্রদানের মধ্য দিয়ে, সেটা নিয়ে আমরা ভাবতে পারি। তো সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকলে ভালো হয়, যাতে করে আপনারাও মনে করেন, মানে আপনাদের যাতে মনে না হয় যে আপনারা আপনাদের ঠিক মতো মূল্যায়ন করছি না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের যে কোনো কিছুই মনে হোক যে এরকম একটা করা যেতে পারে, আমরা উই আর ওপেন টু এভরি সাজেশন। হ্যাঁ, তো সেটা নিয়ে আমরা কিন্তু একসাথে কাজ করতে পারি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করব একটা করে প্রশ্ন উত্থাপন করবেন। একটা, আমাদের কাছে অনেক প্রশ্ন, এই সময়ের ভিতরে আপনি যদি একটা করেন তাহলে অন্যজনকে আবার সুযোগ দিতে পারবো। এবারে প্রশ্ন উত্থাপনের জন্য অনুরোধ করছি ইকরা বাংলা টিভির হেড অফ নিউজ আলাউল খান শাহিনকে। আলাউর রহমান শাহিন, মাইকটা একটু দেন। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ তাইসির ভাই। আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। যদিও আমার শ্রদ্ধেয় সাত্তার ভাই এই প্রসঙ্গে কিছুটা বলেছেন, বাট আমার প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা এদেশে আসেন এবং আমাদের এখানকার প্রধানমন্ত্রীর সাথে ওনার একটা বৈঠক হওয়ার কথা ছিল, আনুষ্ঠানিক বৈঠক, এবং সেটা হয় নাই। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে এখানে বাংলাদেশের প্রেস সচিব উনি বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে, এবং সেখানে আমার কাছে মনে হয়েছে ওনার কাছে তথ্যের ঘাটতি ছিল। এটা বেশ প্রকট আকারে পরিলক্ষিত হয়েছিল এবং এটাকে নিয়ে অনেকে হাসাহাসি করেছেন। এই বিষয়টার দায়বদ্ধতা কি বাংলাদেশ হাই কমিশনের প্রেস উইং বা এখানে প্রেস মিনিস্টার রয়েছেন ওনারা কি ওনাদের তো এটা জানার কথা ছিল। থ্যাংক ইউ। আমরা জানি বিষয়টা, হ্যাঁ, উনি প্রেসের সামনে বলেছেন, উনি বলেছিলেন সম্ভবত থাকতে পারেন। তো এখন কেউ যদি হাসাহাসি করতে চায় বা এটা তার ব্যাপার, মানে এটাকে তো আসলে এভাবেই নেওয়ার সুযোগ নেই। আপনারা যদি সমালোচনা করতে চান, অনেক কিছু নিয়ে সমালোচনা করতে পারেন। এখন মানে দায়িত্বটা আপনার উপরে বর্তায় যে জিনিসটা আপনি কিভাবে দেখবেন, ইতিবাচক ভাবে না নেতিবাচক ভাবে। তা আমি মনে করবো যে যেভাবে দেখছেন সেটা তার দায়িত্ব আসলে, কিন্তু আমার মনে হয় না যে এটা এমন কোন তথ্য যেটা নিয়ে ধরেন কি বলবো যে এটা বিশাল কোনো একটা দ্বিপাক্ষিক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য যেটা মানে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে কঠিন প্রভাব ফেলেছে, এরকমটা নয়। তবে হ্যাঁ, জানতে পারলে ভালো হতো। উনিও সম্ভবত কথা বলেছেন, উনি শিওর হয়ে বলেননি যে উনি লন্ডন কানাডাতে চলে গেছেন, ওখানে রয়েছেন, এরকম নয়। উনি বলেছেন সম্ভবত। আপনি একটু খেয়াল করে দেখতে পারেন। তো আমার মনে হয় আমি প্রশ্নের উত্তর দিয়েছি আপনার। ধন্যবাদ। থ্যাংক ইউ। ব্যারিস্টার আবুল মসুদ শাহজাহান, কনভেনার গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন, মাইকটা একটু দেন আর সংক্ষেপে, 1 মিনিটে শেষ করলে আপনি পুরস্কৃত করবো। থ্যাংক ইউ লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং আজকে আমাদের মাননীয় অতিথি হাই কমিশনার, বাংলাদেশ হাই কমিশন। আমার প্রশ্নটা হচ্ছে, হোয়াট আর দ্য প্রায়োরিটিস has been taken by the High Commission given the recent situation to develop or strengthening the relationship with Bangladesh and the UK? This is my first question. Second question, very quick. One question, please. Very quick, just for my organization. Greater Chattogram Association is one of the leading organization, এবং এটা অনেক সদস্য আছে চট্টগ্রামের মানুষদের একটা লিডিং সংগঠন। এই সংগঠনের সাথে আপনার সাথে একবার একটা যোগাযোগ হয়েছিল, আমাদের দাওয়াত দিয়েছিল, আসতে পারেননি, আপনাদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছিলেন। আমার কথা হচ্ছে যে আপনারা কমিউনিটি সংগঠনগুলোর জন্য আপনাদের কি ধরনের চিন্তা ভাবনা আছে, ফিউচারে কি ধরনের সুযোগ সুবিধা বা কি আশা বা আমাদের আশার কথা শোনাতে পারেন। ধন্যবাদ। প্রথম প্রশ্নটা আমি ভুলে গেছি, কি বলেছিলেন? দেখছেন দুইটা প্রশ্ন করার। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য প্রায়োরিটিস। আচ্ছা, আমি আমার যে সূচনা বক্তব্য ছিলাম যখন এখানে, সেখানে আমি অলরেডি বলেছি, আর যে কোনো হাই কমিশনারের যে কোনো মিশনে আমাদের প্রায়োরিটি থাকে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার। তো সেটার অংশ হিসেবে আমি কি কি করেছি আমি আমার সূচনা বক্তব্যে বলেছি।
আর আপনি বললেন যে হাই কমিশন বিভিন্ন কমিউনিটির কি ধরনের সুযোগ সুবিধার কথা, আপনারা কি ধরনের সুযোগ সুবিধা চান আমি জানি না, বাট আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আমার যেসব সামাজিক সংগঠনের সাথে কথা হয়েছে তারা তাদের বিভিন্ন চাওয়া পাওয়ার কথা তুলে ধরেছে। সেগুলো নিয়ে কিন্তু তাদের সাথে মানে কি বলবো ডায়ালগ চলমান আছে এবং তাদের দাবির কথা কিন্তু আমরা ঢাকাতে জানিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তো তারা অবহিত রয়েছে। তার মধ্যে যেগুলো ডুয়েবল সেগুলো হয়তো আমরা করার চেষ্টা করব, যেগুলো ডুয়েবল না সেগুলো হয়তো করা যাবে না। ধন্যবাদ। থ্যাংক ইউ। উর্মি, এবার একটা প্রশ্ন আছে, আপনাকে মাইক না দিয়ে প্রশ্নটা আমি বলে ফেলি, তাহলে আপনি সময় নিলেন না। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ হাই কমিশনের স্বচ্ছতা ও স্বপ্রবাসী বাংলাদেশিদের প্রতি জবাবদিহিতার অবস্থান কি? পূর্বের ব্যবস্থা থেকে নতুন ব্যবস্থাপনা ও মানসিকতায় কোনো বাহ্যিক পরিবর্তন তো আমরা লক্ষ্য করছি না। সেক্ষেত্রে আমার প্রশ্নটা হবে যে আগে কি ছিল আর এখন কি, মানে আপনি কেন দেখতে পাচ্ছেন না? আমার এখানে উপস্থিতি তো প্রমাণ করে যে আমরা যথেষ্ট স্বচ্ছ এবং জবাবদিহিমূলক। তো আমার মনে হয় না যে এদিক থেকে আমাদের কোনো হাই কমিশনের খামতি রয়েছে। সেটা হাই কমিশনের কিন্তু প্রেরোগেটিভ না, এটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দর উপরে প্রেরোগেটিভ। তারা কিভাবে তাদের সরকারি কর্মকর্তাদের পরিচালিত করবেন সেটা। ধন্যবাদ। 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 আনোয়ারুল ইসলাম অভি, একই প্রশ্ন, একই বিষয়ে তারা প্রশ্ন করেছে, মূলত তালিকা নিয়ে এবং কিভাবে হাই কমিশনের এই চিফ অ্যাডভাইজার। আমার মনে হয় প্রশ্নগুলো চলে এসেছে। আনোয়ারুল ইসলাম অভি বা মাইক দিয়ে দেন, 1 মিনিটে যদি শেষ করতে পারেন। 1 মিনিট সমান রেজাল্ট করবে। শ্রদ্ধা, আমি অসুস্থ, একটু লিখিত পাঠ করছি দ্রুতই। আমি আনোয়ার ইসলাম অভি, সম্পাদক বায়ান্ন বাংলা। দিল্লিতে সংবাদকর্মীদের, বিশেষ করে স্যাটেলাইট চ্যানেল IPTV ওয়েব পোর্টাল এর সম্পাদক ও সংবাদকর্মীদের জন্য বাংলাদেশ হাই কমিশনের কি কোনো স্পষ্ট নীতিমালা আছে? সহজ কথায়, কমিউনিটি কনসার্ন বা কোনো তথ্য সংগ্রহে একজন সংবাদকর্মী হাই কমিশনার বা সংশ্লিষ্টদের কাছ থেকে পেশাগত তথ্য প্রাপ্তিতে কি করতে পারে, কি করতে হবে, এবং দেশের বাইরে প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হাই কমিশনের কর্মকর্তাদের পেশাগত কমপ্লিমেন্ট, কনসার্ন ও কমপ্লেইন পলিসিটা কি? আপনি অবশ্যই জানেন যে এই কমপ্লিমেন্ট, কনসার্ন এবং এই পলিসিটা সবার জন্য প্রযোজ্য। এটা বলার এই কারণেই আমরা দীর্ঘদিন থেকে বলতে পারি 1 ডেকেড থেকে আমরা এইগুলো কোনো কিছু পাইনি, জানিও না। যদিও আমরা ব্যক্তিগত জানি, আজকের ইন হাউসটা জানো প্লিজ। থ্যাংক ইউ। আমাদের কিন্তু বেশ সক্রিয় একটা সামাজিক মাধ্যম আছে, ফেসবুক আছে, টুইটার আছে, এবং আরেকটা কি যেন আছে, এটাকে ইনস্টাগ্রাম। তো সেখানে আমরা আমাদের যে কার্যক্রম তার বর্ণনা সেখানে সবিস্তারে দিয়ে থাকি, যাতে করে আপনারা আপনাদের তথ্যগুলো সেখান থেকে পেতে পারেন। তারপরেও যদি আপনাদের কোনো তথ্যের ঘাটতি থাকে, মনে করেন যে আরো তথ্য প্রয়োজন আছে, আপনারা ইমেলের মাধ্যমে জানাতে পারেন। আমাদের মিনিস্টার প্রেস আছে, তাকে ইমেল করতে পারেন, তার সাথে যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ। আমার কাছে আরো কিছু প্রশ্ন আছে, আমার মনে হয় প্রশ্নগুলো আমি নিজেই একটু বলে নেই। শওকত মাহমুদ টিভি, ATN বাংলা ইউকের নিউজ প্রেজেন্টার। কমিউনিটির অভ্যন্তরে সংঘাত বা বিভাজন থাকলে তা পরিসরে হাই কমিশনের ভূমিকা কি? আর অনেকগুলো প্রশ্ন আছে, আমি একটা নিলাম। কমিটির মধ্যে যদি সেটা আমার মনে হয় যে এখানেই অনেক প্রবীণ নেতা রয়েছেন যাদের গ্রহণযোগ্যতা রয়েছে। আশা করব তারা নিজেদের সেই নেতাদের মাধ্যমে সেটা নিজেদের মধ্যে সমাধান করবার চেষ্টা করবেন। সেটা যদি হাই কমিশন গঠিত না হয়, সেক্ষেত্রে হয়তো হাই কমিশনের এখানে সক্রিয়ভাবে অংশ নেয়ার বা এটা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবার সুযোগ কম। আমার মনে হয় যে আমাদের এখানকার কমিউনিটি অনেক বছরের, তাদের এখানে অনেক বিজ্ঞ এবং নেতৃত্ব দেওয়ার মতো মানুষজন রয়েছেন, তারাই যথেষ্ট এই ধরনের সমস্যা সমাধানে। আবারও অনুরোধ করছি, আমাদের মনে হয় প্রায় 60-70 কোয়েশ্চন, আর কোয়েশ্চন না নেওয়ার জন্য অনুরোধ করছি। এবং আপনারা যদি 1 মিনিটে আসলে কোয়েশ্চন না করেন এবং 1 মিনিটেও আনসার দেন, তাহলে এটা হবে না। এবং একই সাথে অনুরোধ করছি, আপনি যে বেশি সময় নিচ্ছেন তার আরেকজনের সুযোগটা নষ্ট করে দিচ্ছেন। আরে আমরা যদি একটু বেশি কথা বলার সুযোগ দিই এবং রিপিট যেগুলো হচ্ছে আমরা একটু কমিয়ে ফেলবো। সাজু ভাই, আপনার প্রশ্ন, আপনি ইসলাম চ্যানেল বাংলা এবং বাংলা সংলাপের বিশেষ প্রতিনিধি, আপনার প্রশ্ন বোধহয় চলে গেছেন নাকি সাজু ভাই? আপনার প্রশ্ন অলমোস্ট এসে গেছে, তারপরে যদি খুব সংক্ষেপে বলেন আর, কারণ এই অ্যাক্সেসিবিলিটির কথা মাননীয় হাই কমিশনার অলরেডি বলেছেন যে ফ্যাসিলিটি অফ দি হাই কমিশনস।
আমার কোয়েশ্চনটা হচ্ছে কি, সরকার আসে সরকার যায়, বিলেতবাসীর বরাবর প্রশ্ন থেকে যায়, হাইকমিশন তুমি কার? হাইকমিশন কি বিলেতের প্রায় 6.5 লক্ষ বাংলাদেশির আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে কাজ করবে, নাকি যে দল ক্ষমতায় থাকবে শুধুমাত্র ওই দলের নেতৃত্বই হয়ে কাজ করবে? ধন্যবাদ। আমার তো 5 মাস হয়ে গেল, আপনি কি দেখলেন, মানে আপনার অ্যাসেসমেন্ট কি? আপনি এটা নিয়ে পরে আমাদের সাথে যোগাযোগ করেন, কারণ 5 মাসটা একটা মনে হয় যদিও বেশি বড় সময় নয়, বাট একটা যথেষ্ট সময় এই বিষয়ে একটা হয় না, একটা ধারণা তৈরি করবার জন্য। তো আপনার অ্যাসেসমেন্ট আমাদের জানাবেন এই বিষয়ে। ধন্যবাদ। জুলাই আন্দোলন নিয়ে আমাদের আমার মনে হয় FM টিভির ফয়সাল মাহমুদের প্রশ্ন, এই খুব সংক্ষেপে যদি 30 সেকেন্ড। আপনি তো টেলিভিশনে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আপনাকে, আপনি আমাদের সময় দেওয়ার জন্য। সম্প্রতি যে বিষয়টি আমি দেখেছি, জুলাই আন্দোলন নিয়ে অনেকে কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছেন ইতিমধ্যে লন্ডনে। প্রকৃত পক্ষে যারা জুলাই আন্দোলনে ছিল, এখানে মূলত আন্দোলনটা ছিল 12 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। এখানকার কিছু স্টুডেন্ট আমার মতো দেখতে এখানে দিনরাত পরিশ্রম করেছে। তারা আপনার হাই কমিশনে যোগাযোগ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য আগমন উপলক্ষে একটা মিটিং করার জন্য এবং দেখা করার জন্য। আপনার অফিস থেকে বলা হয়েছে তাদের ওনার যুক্তরাজ্য প্রাইম মিনিস্টারের সাথে দেখা হবে, রাজার সাথে দেখা হবে, ছাত্রদের সময় দেওয়ার মতো টাইম নাই। পরবর্তী সময় তারা আবারও সংক্ষিপ্ত পরিসরে দেখা করার জন্য ওরা বলেছিল। সংগঠনের নামটি হলো বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। কিন্তু পরিতাপের বিষয়, সেই সকল ছাত্রদের সুযোগ দেওয়া হলো না। আমরা দেখলাম জুলাই আন্দোলন নামদারি কিছু মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করলেন। এই বিষয়টা কি আপনি জানতেন? আমার ছোট্ট বিষয়, কারণ আপনি তো তখন ছিলেন না এখানে। যারা আন্দোলন করলো তারা সুযোগ পেল না, আবার যারা করলো না তারা ব্যবসা করলো। একটা প্রশ্ন, এখানে আসার সময় কয়েকজন ছাত্র নেতা আমাকে বলছে বলে আমাদের তো অ্যাক্সেস নাই হাই কমিশনে যাওয়ার, আপনি আমাদের হয়ে এই প্রশ্নটা করবেন। আর আপনি এখানে লাস্ট প্রশ্ন, আপনি এখানে আসার পর অনেক পরিবর্তন হয়েছে, যেটি ফ্যাসিলিটি আপনি বলছেন। আমি জানতে চাই আপনি সহ আমার জানা মতো প্রেস মিনিস্টার এখানে চেঞ্জ হয়েছেন 5ই আগস্টের পর থেকে, আর কয়জন কর্মকর্তা এখানে চেঞ্জ হয়েছেন এটা আমি জানতে চাই। আমার মনে হচ্ছে আমি আদালতে বসে আছি, তাই না? এখানে ভাবে এবং যে সুরে আমাকে প্রশ্ন করা হচ্ছে, দেখুন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতেই এসেছি, কিন্তু একটা জোকসের কথা বলে দিই। আমি যেমন আপনার পেশাগত দায়িত্বের প্রতি সম্মান দেখাচ্ছি, আমিও আশা করব যে আপনিও আমার পেশার প্রতি সম্মান দেখাবেন। এবং এমন একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সব প্রশ্নের যে উত্তর দিতে আমি বাধ্য এমন কিন্তু নয়, আমি কিন্তু দিচ্ছি, আমি দিব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনারা একটু গোপনতা রেখে আমাকে প্রশ্নটা যদি করেন ভালো হয়। হ্যাঁ, কারণ আপনার তো তথ্যটা জানা প্রয়োজন, তাই নয় কি? কাউকে অসম্মান করা নয়। তো আমিও চাই যে কমিউনিটির সবাই যাতে সম্মানিত বোধ করেন। আচ্ছা, তো ওনাদের দেখা করার বিষয়ে ওনাদের কিছু ছাত্র সংগঠনের সাথে দেখা হয়েছিল। এখন আপনি আমাকে একটা কথা বলেন, আমি তো এখানে 5 মাস ধরে আছি, সেই ছাত্র সংগঠনের কেউ কি আমার সাথে দেখা করেছে? হ্যাঁ বা নাতে উত্তর দেবেন। না, ওই সুযোগ পায় নাই। না, সুযোগ না পাওয়ার কোনো কারণ নাই, কারণ যেই আমাদের ইমেইল করেছে তাদের প্রত্যেকের সাথে আমরা দেখা করেছি। প্রকৃত যারা ছাত্র আন্দোলন করছে, ছাত্ররা কেন আমাকে ইমেল করেনি? আমি বলি আপনার সাথে দেখা করার জন্য যে ছুটি দরকার ওরা কাজে থাকে, আর যারা আপনার এটা কোনো যুক্তি নয়, আপনার এটা কোনো যুক্তি নয়, পারছি না। এনিওয়ে, মনে হয় শুধু আপনাকে যোগ করি যে ওনাদের তো দেখা করার মতো সময়টা তো বের করতে হবে কাজে। এটা তো যদি ওনারা তো হয়তো সেক্ষেত্রে চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করার সময় পেতেন না, কারণ তারা কাজে থাকে। আচ্ছা ফয়সাল মাহমুদ, যারা দেখা করতে পারে নাই তাদেরকে এখন ইমেইলে যোগাযোগ করার জন্য বলবেন, ইমেইলে যোগাযোগ করতে বলবেন। আমার দরজা কিন্তু খোলা এবং আমরা সবার সাথে দেখা করছি। প্রশ্ন শেষ করেন এখানে। এই প্রশ্নের সমাধান হচ্ছে ওনাদেরকে বললে দেখা করার জন্য দেখা করেন। আব্দুল হান্নান ভাই বাংলা ভিশন এবং 2 নিউজের, এবং হান্নান ভাই আপনি প্রথম বিব্রতকর প্রশ্নটাই করে ফেলেন আনফরচুনেটলি, একটা করবেন।
প্রথমে আমি রেজিস্ট্রারকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে যখন এখানে এসেছেন। কয়েক বছর আমরা যে সাংবাদিকতা করেছি এরকম তথ্য আসলে আমরা কখনো পাইনি। সাথে সাথে বাংলাদেশের মিডিয়াগুলো যখন যে তথ্য পেয়েছে আমরাও পেয়েছি। ধন্যবাদ আকুব ভাইকে। আর আমি প্রশ্নটা করতে চাচ্ছি, বিগত যে হাই কমিশনার ছিলেন সাইদা মুনা তাসনিম এবং তার স্বামীর বিরুদ্ধে 2000 কোটি টাকা পাচার করার অভিযোগ উঠেছে এবং আত্মসাৎ করার এবং বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছেন। এই বিষয়টা যে হাই কমিশনার এবং হিসেবে আপনি এবং হাই কমিশনার কতটুকু বিব্রতকর? আর ছোট্ট আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্নটা একজন করেছে যদিও, মানে যে দলীয় আমরা শুনি আর কি যে হাই কমিশন দলীয় একটা প্রতিষ্ঠানে পরিণত হয়, আসলে আপনারা কতটুকু প্রভাবিত হন কারা এটা করে? ধন্যবাদ। মানে কেন এটা আপনারা সাইড দেন, এটা আমরা জানতে চাই। এই আনসারটা এসে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আপনি বিব্রত কিনা সাইদা মুনা তাসনিমের? আমরা এটা নিউজে দেখেছি, আসলে সরকারের কাছ থেকে আমরা এখন এই বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। পাওয়ার পরে আমরা হয়তো এই বিষয়ে আমাদের মন্তব্য সবকিছু জানাতে পারবো। পলি রহমান, নতুন দিনের, খুব সংক্ষেপে আপনি রেমিটেন্স নিয়ে প্রশ্ন করবেন। দুটো প্রশ্ন করতে গেলে আমরা কিন্তু আমাদের পাপ্পুদা আছেন এখানে, উনি লাইন কেটে দেবেন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা প্রবাসী থাকি, প্রবাসীর রেমিটেন্সের উপর নির্ভর করে অনেকটা আমাদের দেশ, সেই প্রেক্ষাপটে আমার প্রশ্নটা, বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠানো কঠিন হয়ে পড়েছে, এতে বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? সেই সঙ্গে বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কি কি নীতি গ্রহণ করেছে, একটু যদি বলেন বুঝি। রেমিটেন্স পাঠানো কঠিন হয়ে পড়েছে, এটা এই বিষয়ে আমি অবগত নই। যদি মানে আপনারা কি ধরনের প্রবলেম ফেস করছেন আমাদের জানাতে পারেন। এখন পর্যন্ত আমরা জানি না যে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, এবং আমরা সবসময় অত্যন্ত কৃতজ্ঞ যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে বলে আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি অব্যাহত রয়েছে, তার ধারাবাহিকতা বজায় রয়েছে। তো সুতরাং রেমিটেন্স কমে গেলে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ থেকে শুরু করে যে আমরা যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড গ্রহণের যে সরকার চিন্তা ভাবনা রয়েছে অবশ্যই বাধাগ্রস্ত হবে। তো আমরা অবগত নই যে এখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। থ্যাংক ইউ। এন্টারপ্রাইজ একাডেমি হেড টিচার আশিদ আলী ভাইকে একটু মাইকটা দেন। আশিদ আলী ভাইকে মাইকটা দেন। একটা প্রশ্ন। আর রেজা ভাই রেডি থাকেন, যেহেতু আপনি প্রশ্নটা কভার হয় নাই বলছেন। Your Excellency, it's a pleasure to see you here at our school again. You met our students who visited Bangladesh back in February. I think Mr. Mikdad shared our journey newsletter with Professor Yunus as well last week. We are planning another visit in beginning of next year, either January or February. We would like consular support because it's difficult to get non-British students or non-Bangladeshi students to access visas in Bangladesh. The second issue that we had was the time we wasted from landing in Dhaka and then waiting, hoping that there will be a flight to Sylhet on time. And then coming back from Sylhet to Dhaka, waiting several hours, hoping that the luggage will come through and everything else. These logistical issues makes it difficult. But we want our children to enjoy the beauty of Bangladesh, and hopefully that in future years they'll go back as tourists. So can we get assurance that in the uncertainty of having a permanent government, your office here and the Bangladesh will provide us that support? Thank you. Thank you. আপনাদের গতবারও আপনারা যখন এবার গেলেন আপনাদের কনসুলার সাপোর্ট দেওয়া হয়েছে। আপনাদের সাথে নাইজেরিয়ার একজন নাগরিক ছিল, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নাইজেরিয়ার কিছু নাগরিকের কার্যক্রমের কারণে তারা ব্ল্যাক লিস্টেড ছিলেন। সুতরাং সেই দেশ থেকে যখন কোনো নাগরিক যায় তখন সেই বিষয়টা আমাদের সরকারের উচ্চ পর্যায়ে এটাকে বিবেচনা করা হয়। তো আপনাদের এই বিষয়টা জানানো হয়েছিল। তো সেরকম যদি আপনাদের থাকে কেউ আগামীতেও আমাদের যদি আরো আগে থেকে জানান, আমরা এটাকে স্ট্রিমলাইন করার চেষ্টা করব। আর যদি আপনি মনে করেন যে কানেক্টিং ফ্লাইটের জন্য আপনার দেরি হয়েছে, আমি আপনাকে সাজেশন দিব যে আপনি সরাসরি ঢাকা সিলেট ফ্লাইটে যদি ভ্রমণ করেন সেটা ভালো হয়, তাহলে আপনার কানেক্টিং ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হবে না। অনেক ধন্যবাদ। সেটা তো অন্য ব্যাপার, কিন্তু আপনি সেক্ষেত্রে সময় কমাতে চাইলে আপনাকে সেটা করতে হবে। ধন্যবাদ আপনাকে। এলবিটিভির আব্দুল মনিম কেরুল ভাই, আপনার প্রশ্নটা এসে গেছে অলমোস্ট। আপনি আবার জানতে চেয়েছেন যে কোনো নীতিমালা আছে কিনা জার্নালিস্টদের ইনভাইটের ক্ষেত্রে, আপনি যদি আবারও শুনেন।
আমি 5 মাসের কথা বলি, ওইটা বলছি যে আপনাদের যে প্রস্তাবগুলো ছিল সেখানে আমাদের পক্ষ থেকে দেওয়ার পরে দেওয়া হয় নাই, ওইটা কেন প্রেসিডেন্টের সাথে আলাপ করবো, মানে এই যে নীতিমালা জার্নালিস্টদের দাওয়াত দেয়া, এটা তো আকবর ভাই আছেন, ওনার সাথে নিশ্চয়ই আপনি আলাপ করে এটা কিভাবে আরো ওয়াইডার করা যায় এটাই তো বলতে চাচ্ছেন বলতে। অনেক ধন্যবাদ। ব্যারিস্টার জুনেদ ভাই, আপনার প্রশ্ন এসে গেছে, আপনি তো এই যে 2000 কোটি টাকা নেন, আপনারা বললেন যে আপনাদের হাতে অনেক প্রশ্ন, তাহলে আবার আমরা এখন নতুন প্রশ্ন কেন নিচ্ছি? আচ্ছা আচ্ছা, এখানে আমাদের হচ্ছে যে এইখানে যে স্টুডেন্টরা আসে পড়ালেখা করতে, এদের জন্য ইউকে হোম অফিস তারা কিন্তু একটা পলিসি নিয়েছে যে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে তাদেরকে কিভাবে রেখে দেওয়া যায়। সো আফটার কমপ্লিটিং গ্রাজুয়েশন পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা দিয়ে 2 বছর এরা এদেরকে যাচাই বাছাই করে এখানে রেখে দেওয়ার একটা যেটা নিয়ে আসছে। এইটাকে টেকল দেওয়ার জন্য, এই জেমসদেরকে দেশে নিয়ে যাওয়ার জন্য অল্টারনেটিভলি কিছু জিনিস বাংলাদেশ গভর্নমেন্ট ইনিশিয়েট নিতে পারত, কিন্তু যদি কেউ এখান থেকে উদ্যোগ না নেয়, আমাদের হাই কমিশনার বা আপনারা যদি একটা কমপ্লিট উদ্যোগ নেন, যেমন আমাদের বিসিএস এক্সাম 3টা সেগমেন্টে হয়, আমাদের অ্যাডভোকেসি এক্সাম 3টা সেগমেন্টে হয়। প্রথম 2টা সেগমেন্ট আমরা জানি রিটেন এন্ড এমসিকিউ, এগুলা ডিফারেন্ট টাইমে হয়। এখন একজন স্টুডেন্ট গ্রাজুয়েশন শেষ করার পরে সে যদি 2বার ট্রাভেল করে বাংলাদেশে, এই রিস্ক সে নিতে চাইবে না, কারণ সে জানে না সে পাস করবে কি ফেল করবে। এই ক্ষেত্রে আমি মনে করি যদি হাই কমিশন আমাদের কমিউনিটির সাথে এখানে যারা আছেন আমাদের সাথে বসেন, আমরা আপনাকে ফর্মুলা দিতে পারবো আপনার সাথে বসে কিভাবে এই স্টুডেন্টরা এইখানে বসে যদি এখানে একটা এক্সাম হল করা হয়, তাহলে এরা এখানে পরীক্ষা দিয়ে প্রথম 2টা সেগমেন্ট পাস করলো, পরের ভাইভাটা গিয়ে অ্যাটেন্ড করলো, এবং তারা এইখানে আর ওই আলতাওয়ালি পার্কে বা রিফিউজি বা অ্যাসাইলাম সিক করে এইখানে টাকার চিন্তা না করে তারা কিন্তু বাংলাদেশে চলে যাবে। ধন্যবাদ আপনাকে। আমি যখন ছিলাম 2001-4-এর মধ্যে আমরা এই ব্যবস্থাটা ছিল এখানে, তো আমরা এটা নিয়ে বসতে পারি, ঢাকার সাথে আমরা এটা উপস্থাপন করতে পারি যে আগামীতে এরকম কিছু করা যায় কিনা। ধন্যবাদ। আমাদের সিনিয়র রিপোর্টার চ্যানেল এস রেজা ভাই, আসসালামু আলাইকুম। সিমিলার কোয়েশ্চন। অভিনন্দন আপনাকে। আমরা সম্প্রতি দেখলাম যে প্রধান উপদেষ্টা সাহেব আসলেন, ওনাকে নিয়ে একটি বড় ধরনের প্রোগ্রাম করার কথা ছিল, সেই প্রোগ্রামটা বানচাল হওয়ার কারণে কমিউনিটির মধ্যে বিভিন্ন বিভেদ সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আপনাকেই সবাই দায়ী করছে। আমি মাথা পেতে নিচ্ছি। অনেক ধন্যবাদ। কিশোরমণি আপা এটিএনের, আপনার প্রশ্ন হচ্ছে, আপনাকে এখানে দেখাই ফেলি আমরা, আর আপনার প্রশ্নটা হচ্ছে এখানে আছে, জাস্ট আমাদের কোনো প্ল্যান আছে কিনা আপনাদের যে আরেকটা ভিসা, নো ভিসা, আপনি বলেন। হ্যাঁ, নো ভিসা রিকভার ফি নিয়ে আপনি প্রশ্ন কাছাকাছি। আসসালামু আলাইকুম। আমি বেশি বড় কোয়েশ্চেন করিনি, কারণ এটা খুব রিলেটেবল একটা কোয়েশ্চেন কমিউনিটির জন্য, সেটাই করছি। নো ভিসা রিকোয়ারমেন্টের জন্য সেই মানে সেন্ট্রাল লন্ডনে যেতে হয় এই সার্ভিসটা নেওয়ার জন্য। সে ইস্ট লন্ডনে এই সার্ভিসটা আছে, বাট ফ্রিকোয়েন্টলি করার জন্য কোনো কি প্ল্যান আছে, বা সাব অফিস করবার কি কোনো প্ল্যান আছে? কারণ একটা এই সামান্য সার্ভিস নেওয়ার জন্য পুরোটা দিন মানুষকে হলিডে নিয়ে বা অফ নিয়ে যেতে হয়। সো যদি এরকম সার্ভিসেস থাকে ইস্ট লন্ডনে বা আদার সাইড অফ লন্ডন, তাহলে মানুষের জন্য একটু সুবিধা হতো। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনারা অত্যন্ত লাকি যে আপনারা ব্রিটিশ বাংলাদেশি। আমরা যারা শুধুই বাংলাদেশি, আমাদের কিন্তু এইরকম বিলাসিতার সুযোগ নেই। আমাদের যখন অন্য কোনো দেশের ভিসা নিতে যাই, তখন একদিন কেন আমাদের বহুদিন এরকম খরচ করতে হয়, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে সেসব দেশের দূতাবাসে যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। তো যাই হোক, ব্রিটিশ ইস্ট লন্ডন এখান থেকে ট্রেনে কতক্ষণ? 45 মিনিটস, 1 ঘন্টা। তো সেটার জন্য কি আপনার মনে হয় যে মানে এত দূরে আমরা মানে এত কাছে একজনকে কনসুলার সেবা দিতে যাবো, যেখানে ব্রিস্টল, আয়ারল্যান্ড বা আরো দূরে যারা আমাদের আছেন, তারা সেবা প্রত্যাশীরা রয়েছে, তাদেরকেও তো আমাদের কনসিডারেশনে নিতে হবে। তো আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা আউটসোর্স করতে পারি। তো সরকার নীতিগতভাবে একটা সম্মতি দিয়েছে, আমরা কিছু কোটেশন নিয়ে সেটা দেখাবো সরকারকে, এবং আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে যদি ইমপ্লিমেন্ট করার পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি। ধন্যবাদ আপনাকে। মাননীয় হাই কমিশনার সম্ভবত অবগত আছেন, এখানে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসে নিয়মিত আগে 15 দিন 1 মাসে কনসাল সার্ভিস দেওয়া হতো। তো আমরা এখান থেকে কতদিন আগে দেওয়া হতো? 15 দিন 20 দিন পরে, মানে সময় সেটা এই সার্ভিস ছিল। কত বছর আগে আপনাদের? এই তো গত সরকার।
এই গত বছর ছিল। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে যে ইস্ট লন্ডনে অবশ্যই আমাদের এখানে প্রচুর ব্রিটিশ বাংলাদেশি বাস করেন, কিন্তু আমাদের অনেক ব্রিটিশ বাংলাদেশি আরো দূর দূরান্তে বাস করেন এবং মনে হয় তাদের দাবিটা অনেক বেশি। তো কারণ তাদের আপনাদের হয়তো একদিন বা কয়েক ঘন্টার বিষয়, কিন্তু তাদের হয়তো আরো বেশি সময় লাগে এই দূর থেকে 2-2.5 ঘন্টা বা 3-4 ঘন্টা ট্রাভেল করে আসতে। তা আমরা তাদেরকে আসলে বিবেচনায় নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় যে তাদেরকে এই সুযোগটা আগে দেওয়া উচিত। তাদের সেই চাহিদাটা পূরণ করার পরে যদি আমাদের কাউন্সিলরদের সময় থাকে অবশ্যই আমরা এই স্থানটা। ধন্যবাদ আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ইমদাদুল হক চৌধুরী বাম দিকে আছেন, পত্রিকার এডিটর, ওয়ান এন্ড অনলি ব্রডশিট নিউজ পেপার আমাদের কমিউনিটিতে। জামাল ভাই আছেন, বাইরে আছেন। ভাই মিসবাহ জামাল ভাই, আপনি মিসবাহ, ওকে, আমাদের একজন লাইন মেম্বার। Your Excellency, thank you very much. I'm delivering this speech on behalf of Misbah Jamal, the director of Sunrise Club of Bangla Radio TV. His question is, Bangladesh High Commission of Bengali Community যে মুখোমুখি হয়ে অনেক সময় এর প্রতিকার ও এর সমাধান মুখোমুখি হয়ে যায়, যেটা উনি বলতেছেন যে প্রতিবাদ গেরাও মুখোমুখি হয় বাংলাদেশ হাই কমিশন এবং Thank you, বুঝা গেছে অভিত ভাই। Thank you. So what is your opinion and suggestion on this matter? Thank you. হাই কমিশনের সম্মুখে অনেক সময় হাই কমিশন বিভিন্ন সংগঠন এখানে প্রতিবাদ করে এটা মুখোমুখি অবস্থা। এটা কি করার আছে? এটা তো থাকবে উত্তেজনা সব ডেমোক্রেটিক রাইট। ডেমোক্রেটিক রাইট, বাট আমার একটা ব্যক্তিগত মতামত পেশ হতে পারে যে এই ডেমোক্রেটিক রাইটটা বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি বা বাংলাদেশি ছাড়া অন্য যে আমাদের সাউথ এশিয়ান বা গ্লোবাল সাউথের অন্যান্য যেসব জাতি আছে তাদের মধ্যে আমরা দেখি না ডেমোক্রেটিক রাইটটা এভাবে প্রকাশ করতে। এতে কারো কোনো লাভ হয় না, কারণ যেটা হয় কি যে আমি যেমন ধরেন ব্রিটিশ গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শীর্ষ নেতা, তাদের সাথে যোগাযোগ কথা হয়েছে, তারা ধরেন আফ্রিকার অনেক দেশ যাদের ধরেন অনেক নেতিবাচক কার্যক্রমের সাথে তারা জড়িত, আমি নাম প্রকাশ করছি না বা বলছি না, দেখা যায় যে তাদের নিয়ে তাদের কিন্তু আগামীতে কাজ করার বিভিন্ন রকম পরিকল্পনা রয়েছে। তাদের নিয়ে ব্যবসা বলেন, শিক্ষার ক্ষেত্রে বলেন, সংস্কৃতির ক্ষেত্রে বলেন, তাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। কিন্তু এখানে এত বিশাল ব্রিটিশ বাংলাদেশি জনগোষ্ঠী থাকা সত্ত্বেও তারা বাংলাদেশ নিয়ে তাদের চিন্তাটা এরকম না, কারণ তারা তো বাইরে এরকম এক হতে পারে না, তো দেশে আর তারা কি করবে, এরকম একটা ইনফরমাল যে অ্যাটিটিউড আমি দেখেছি। তো আপনারা অবশ্যই একটা গণতান্ত্রিক দেশ, আপনারা আপনাদের মতামত প্রদর্শন করবেন। আপনারা চিন্তা করে দেখতে পারেন যে এখন তো নতুন যুগ এসেছে, আপনারা এই যে আপনাদের ডেমোক্রেটিক যে রাইট সেটা প্রকাশ করার আর অন্য কোনো মাধ্যম খুঁজে পান কিনা। থ্যাংক ইউ। এনটিভি ইউরোপের সিনিয়র রিপোর্টার মাসুদুজ্জামান। মাসুদ, আমি আগে থেকে কোনো লিখিত দেরি মাত্র দিলাম। আমার আপনি জানেন সবচেয়ে বেশি হাই কমিশনের সামনে আমার যেতে হয় বিভিন্ন প্রোগ্রামের খাতিরে, তো ওখান থেকে অনেকেই কমপ্লেন করেছিল যে আপনাদের সেবার মান নেই। আসলে সেবার মানটা ছিল এরকম যে তার দীর্ঘ লাইন থাকে, তার অপেক্ষমান থাকে এবং অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের এটা নতুন কোনো মনে হয় কমপ্লেইন না, it has been there for a long time. হ্যাঁ, তো এই সেবার মানটা I have already responded to that, এবং আমার মনে হয় যদি আউটসোর্সিং হয় তাহলে এটা করে আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আনসার পেয়েছেন। আমি এবারে অনুরোধ করব ইউকে বাংলা লাইভের চিফ এডিটর এবং লন্ডন বাংলা প্রেস ক্লাব অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হোসেনকে সংক্ষেপে তার প্রশ্ন উত্তর করার জন্য। আসসালামু আলাইকুম। আসলে আমাদের প্রশ্ন করা তেমন কোনো যুক্তিযুক্ত নাই, যেহেতু আপনাকে আমরা ইনভাইট করেছি, মানে আমি ভাবছিলাম যে কেউ একদিন ওই প্রশ্নটা করবে। আমি নর্মালি যেহেতু আইটি নিয়ে কাজ করি, আমি প্রায়ই বাংলাদেশ হাই কমিশন ওয়েবসাইটে ঢুকি এমনি দেখার জন্য। তো ঢোকার পরে আমি বেশ কিছুদিন ধরে দেখছি আপনাদের যে আর্জেন্ট নোটিস এটা এখনো আছে। তো কাইন্ডলি এটা তো জাস্ট একটা পপ আপ ব্যানারের মতো থাকে, এটা কেন এখন থাকবে? আর সেকেন্ডলি হচ্ছে আপনি বলছিলেন যে মানে ভিসার ক্ষেত্রে অনেক জটিলতা আছে, এখানে ফর্ম গুলো যে আছে বাংলাদেশে অনেক ভালো পডকাস্ট করে অনেকই ভালো আছে, এদেরকে যদি জাস্ট বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকেও সেটা নিয়ে কিছু বলার জন্য বলে কিভাবে ফর্মটা ফিল আপ করবে বা আপনাদের পক্ষ থেকে সেই উদ্যোগটা নেওয়া যেতে পারে কিনা, যাতে করে আমাদের এখানে যারা ব্রিটিশ বাংলাদেশি আছেন বা বাংলাদেশি আছেন তারা কিন্তু বুঝতে খুব সহজ। অনেকে আমাদের কাছে এই বিষয়ে কিন্তু অভিযোগও করেন, তো সেটা আপনার কাছে জানালাম। থ্যাংক ইউ। ধন্যবাদ।
well noted. থ্যাংক ইউ। আমাদের লন্ডন প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমদ, আপনার প্রশ্নটা আপনি করেন। বেলাল ভাই, আমি জানি ওনাকে বলতে হবে না, তার থেকে ভিতরে শেষ করবেন। ছোট্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে এখানকার যারা বাংলাদেশি প্রজন্ম আছেন, বিশেষ করে বয়স্ক যারা আছেন, তাদের একটা জটিল সমস্যা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে। পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন তাদের পরবর্তী জেনারেশনকে, কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নিটা খুব জটিল। এটা এখানে হয়তো বয়স্ক একজন লোক যাচ্ছেন, যেতে পারছেন না হাই কমিশনে, তো এই জিনিসগুলো সুরা কিভাবে? সেক্ষেত্রে তাকে আমরা তাদের যেখানে উনি যদি অ্যাপ্লাই করেন, আমরা কিন্তু তার বাসায় যে পাওয়ার অফ অ্যাটর্নিটা নিয়ে থাকি। আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একটা লিগাল ডকুমেন্ট, তাই না? এবং আমরাও চাই না যে এটা নিয়ে পরবর্তীতে কোর্টে বা অন্য কোথাও কোনো ধরনের প্রশ্ন তৈরি হোক। তো সেই জন্য যিনি পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন তার সশরীরে থাকা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং সেই ক্ষেত্রে আমি যেটা বললাম, কেউ যদি সক্ষম না হন, আমরা তার বাসায় যে সেটা নিয়ে আসি, কিন্তু তাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। ধন্যবাদ। টিএম নামে 4টা প্রশ্ন করেছেন, এই যে টিএম ভাই কে একটা প্রশ্ন যদি করেন, টিএম 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 এই ইংরেজিতে 4টা প্রশ্ন দিয়েছেন, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির হাই কমিশনের গ্যাপ নিয়ে, তারপরে কিভাবে আরো ওয়াইডার কমিউনিটিতে এনকারেজ করে। টিএম প্রস্তুত হন। আচ্ছা, আমি জাস্ট অনলি ওয়ান কোয়েশ্চন, তামান্না, ওয়ান কোয়েশ্চন অনলি, ওকে? Assalamu alaikum. Assalamu alaikum to you all. Thank you for having us here today. I did have quite a lot of questions. I will try my best to choose one. As you are aware, we obviously live in a great United Kingdom. There's a lot of issues and challenges living here, as British Bangladeshis and also as students coming in as well. There's a lot of issues back home. How do we bridge the gap between these two groups of young people, between British Bangladeshis and Bangladeshis with the wider community? Because this gap is widening every single day. Even Fantastic. myself, Thank you. I have siblings myself who are not interested in Bangladeshi or Bangladeshi politics or Bangladeshi community. If I ask them and I say, do you know what the Bangladesh High Commission does? They say no. How do you change that? Thank you. That's a tricky question because আমি ব্রিটিশ বাংলাদেশি বলেন বা বাংলাদেশি বলেন, আমার মনে হয় যে আজকাল ইনফরমেশন পাওয়াটা এটা কোনো একটা ডিফিকাল্ট কোনো ব্যাপার না। আপনি গুগলকে জিজ্ঞেস করেন বা যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করেন যে হাই কমিশনের কাজ কি, বা সে কিন্তু বলে দিতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার যখন কোনো কিছু প্রয়োজন পড়ে না, বা যেটা সেক্ষেত্রে আমি কিন্তু ওই বিষয়টা সম্পর্কে খুব একটা তার কার্যক্রম খুব একটা নজরে নেই না। যেমন ধরেন একজন ছাত্র যদি বিদেশে আসে পড়তে, কথা বলছি, সেখানে বলা থাকে যে তুমি হাই কমিশন যে রিপোর্ট করবে, তোমার whereabouts জানাবে, কিন্তু তার যদি ভিসা বা পাসপোর্ট রিলেটেড কোনো সমস্যা না হয় বা সে যদি কোনো বিপদে না পড়ে, তাহলে হাই কমিশনে আসে না। তো এটা একটা আসলে খুব ডিফিকাল্ট বিষয় যে এই মানে গ্যাপটা আমরা কিভাবে ব্রিজ করব। Since you have a young and bright mind and quite logical, আপনারা খুব logically চিন্তা করতে পারেন, you can come up with a lot of suggestions that how we can bridge that gap. আপনাদের সমস্যাগুলো কিন্তু আপনাদেরকেই সমাধান করতে হবে। আপনারা হয়তো আমরা সেখানে ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করতে পারি। এটাও জেনে ভালো লাগে যে আপনারা প্রত্যেকটা সমস্যা জন্য হাই কমিশনের কথা ভাবছেন, সেটা অত্যন্ত এনকারেজিং একটা বিষয়। কিন্তু আমি বলবো যে আমার যদি কোনো সমস্যা থাকে, I am the best person সেক্ষেত্রে যে কিভাবে আমি এটার একটা সমাধানের দিকে যেতে পারি। আমরা কিন্তু মধ্যস্থতার ভূমিকা করতে পারি, মধ্যস্থতা হিসাবে ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করতে পারি, কিন্তু আপনি কিন্তু সেখানে আমাদের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আসতে পারেন যে আমরা এই কাজ করতে পারি। ধন্যবাদ। আমি এই দিক থেকে দুটো প্রশ্ন নিব। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মনে হয়েছে। ক্যাটার অ্যাসোসিয়েশনের ফর্মার প্রেসিডেন্ট এম.এ. মনির ওবি, প্রশ্নটা কি আমি করবো? আপনি করবেন? আচ্ছা, আমি করে নেই। ইউকে বা প্রবাসীদের আগামী নির্বাচনে অংশগ্রহণের কি কোনো সুযোগ আছে কি না? প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রবাসীরা এখানে ভোট দিবেন, কিভাবে সেটা ব্যবস্থা করবেন, এটি রিলেভেন্ট প্রশ্ন। বা এনআরবিদেরকে কিভাবে ভোটার করা যায় এবং ভোটার হলে কিভাবে ভোট দেওয়া যায়, এ ব্যাপারে হাই কমিশনের মতামত কি? দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টা যখন বলেছেন এর বাইরে তো আর আমার কিছু বলার নেই। আপনারা জানেন যে বিষয় নীতিগত সিদ্ধান্ত হয়েছে,
যেটাকে বাস্তবায়ন করতে গেলে অনেকগুলো বিষয় রয়েছে, সেটা নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে কাজ করছে। যখন আমাদের নির্দেশনা দেওয়া হবে তখন আমরা সেটা পালন করব। তবে অন্যান্য দেশে যেটা দেখেছে যে হাই কমিশনের সাধারণত ব্যালট বা অন্য কিছু করা হয় এবং সেখানে এসে প্রবাসীরা ভোট দিয়ে যান, সেটা অন্যান্য দেশের ক্ষেত্রে দেখেছি। আমি জানি না বাংলাদেশের ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি গ্রহণ করা হবে, বা যখনই যেটাই গ্রহণ করা হোক আমাদের যখনই জানানো হবে আমরা অবশ্যই আপনাদের অবহিত করব। থ্যাংক ইউ সো মাচ। প্রপোজাল আমাদের কাছে চাওয়া হয়নি, কারণ নির্বাচন কমিশন এই বিষয়ে তাদের কাছে যথেষ্ট তথ্য রয়েছে, তারা এই বিষয়টা অবহিত আছে এবং আমার মনে হয় যে আমাদের কাছে যদি কোনো সম্পূরক তথ্য প্রয়োজন পড়ে আমরা অবশ্যই জানাবো। থ্যাংক ইউ সো মাচ। এদিকে বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেনের একটা প্রশ্ন আছে, মাইকটা দেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ লন্ডন বাংলা প্রেস ক্লাবকে মাননীয় হাই কমিশনারকে আমন্ত্রণ জানানোর জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমার কোনো প্রশ্ন না, শুধু একটি কথা জানতে চাই, বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট সেকশনে যারা কাজ করেন, আমাদের শরীফ হোসেন সাহেব যারা আছেন, অত্যন্ত খুব ভালো সার্ভিস দেন এটা জানি। এবং এখানে এই যে সিঁড়ির পরিবর্তে এখানে যদি কোনো লিফটের ব্যবস্থা করা যায়, কারণ অনেক বয়স্ক মানুষ, স্টুল বডির মানুষ নিচে নামতে পারে না। প্রায় 1.5 বছর আগের ঘটনা, একজন ভদ্র মহিলা একটা পাসপোর্ট করার জন্য গেছিলেন, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টটা উপরে নেওয়া যায় না। আমি যোগাযোগ করেছিলাম, পরে বাধ্য হয়ে ওনার সন্তানরা ওনাকে বাংলাদেশে নিয়ে গেছে। আর আরেকটা সার্ভিসের কথা বলি, বেলাল ভাই যেটা বলেছেন, এটার জন্য ধন্যবাদ দিই হাই কমিশনকে। আমার পরিচিত একজন ব্রাইটনে থাকে, আপনারা বাসায় যে ওনাকে এই পাওয়ার অফ অ্যাটর্নি সার্ভিসটা হাই কমিশন থেকে দিয়ে আসছেন। শুধু এইটাই প্রশ্ন, এখানে কি লিফটের কোনো ব্যবস্থা করা যায়? ধন্যবাদ। আমরা এই বিষয়টা বিবেচনা করে দেখবো। আমি এই বিষয়টা জানি না, কারণ এটা যেহেতু একটা হেরিটেজ প্রপার্টি, আপনারা জানেন যে মানে কোনো চেঞ্জ করতে গেলে সরকারের অনেক এখানকার সরকারের অনেক বাধ্যবাধকতা রয়েছে, সেটা করে যদি করা সম্ভব হয় অবশ্যই আমি চিন্তা করব। ধন্যবাদ। একটা মিনিট, আহাদ চৌধুরী বাবু ভাই, আপনার কনসুলার সার্ভিস চলে এসেছে, বিভাজনের কথাও চলে আসছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাও চলে আসছে, তারপরেও কি আহাদ চৌধুরী বাবু ভাই খুব সংক্ষেপে কি তারপরেও আপনার 2-3টা প্রসঙ্গে এসে গেছে? হাই কমিশনার, আপনাকে আমরা, এটি আমাদের একটি রেওয়াজ লন্ডন বাংলা প্রেস ক্লাবে, তো আমি ছোটখাটো একজন সংবাদ কর্মী, তো আমার যে বিষয়টা কনসুলার সার্ভিস নিয়ে বলা হচ্ছে, আমি জানি না এখানে অত্যন্ত বিচক্ষণ মৌমিতা উনি আছেন কিনা, উনি জানেন যে কনসুলার সার্ভিস নিয়ে বাংলাদেশ ওয়েলফেয়ার সাথে একটি দীর্ঘদিনের একটি এখানে কনসুলার সার্ভিস 3 মাস পর পর হয়ে থাকে। হয়তো সরকার পরিবর্তনের সাথে সাথে বা অন্যান্য লজিস্টিক না থাকার কারণে এটি বন্ধ রয়েছে, এটি ভিন্ন কথা। আমরা যাচ্ছি যদি লন্ডন বাংলা প্রেস ক্লাব, এটা কিন্তু আমাদের ফ্যাসিলিটি আছে, সেই বিষয়টা যদি আপনারা আমাদের সাথে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে যদি এই কমিউনিটির এই বিষয়টা নিয়ে কাজ করেন, আমার মনে হয় এটি সার্বজনীন প্রতিষ্ঠান এবং সবাই আসবে। পাশাপাশি হোয়াটসঅ্যাপের বিষয়টা, বাপু ভাই, আমি বাবু, হোয়াটসঅ্যাপের যেটি গত যখন প্রধান উপদেষ্টা সাহেব এক দেশে আসলেন, এখানে আমাদের বিবিসির সাংবাদিক আমাদের আকবর ভাই, আমার সাথে ওনার ব্যক্তিগত কোনো পরিচয় নাই, উনি শুনলাম 17 জন সাংবাদিক নিয়ে একটি গ্রুপ করেছেন। কিন্তু দুঃখের বিষয়, অনেক সিনিয়র সাংবাদিক ওই দিন গিয়ে ওইখানে ভিতরে প্রবেশ করার জন্য অনেক মিনতি করতে হয়েছে। সেই ক্ষেত্রে এই 17 জন কারা আমি জানি না, সবার প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু যে সাংবাদিকরা পূর্ব লন্ডনে গলায় ওই যে আপনাদের প্রেস পাস নিয়ে ঘুরেছে, তাদের অনেকে সাংবাদিকতার যে প্রসব বেদনা আমরা দেখেছি। সেই ক্ষেত্রে আমরা চাই, আবিদা ইসলাম, আমি অত্যন্ত জেন্টল মনে হচ্ছে, আর সবচেয়ে কালারফুল শাড়ি পরনে, এই নিয়ে নবাব ভাই আগেও লিখেছে, আমরা আপনার শ্রদ্ধার জায়গা থেকে প্রেস ক্লাব এবং কমিউনিটিকে নিয়ে এবং সবাইকে নিয়ে, যেমন এই লন্ডন বাংলা প্রেস ক্লাবের অগ্রযাত্রা আপনিও শরিক হচ্ছেন, কিন্তু আমরা চাচ্ছি যে কমিউনিটির আপনাকে নিয়ে যে দ্রুমজাল সৃষ্টি হয়েছে সেটার বিরুদ্ধে আপনার কাজ দিয়ে প্রমাণ করবেন। আমার শেষ হয় না ভাই, আমরা আবিদা ইসলাম পূর্বের হাই কমিশনার থেকে আমরা এখানে সম্মানিত করেছি, আমরা গর্বিত আপনাদেরকে নিয়ে, কিন্তু আমরা চাই না যে 2000 কোটি আর 3000 কোটির
আবিদা ইসলামের বেলায় সেটা ঘটে। আজকে সেটাই আপনার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি, আমরা গর্ভবতী হতে চাই না, গর্বিত হতে চাই। গর্ভবতী এইটা তো আনসার দোকানে। থ্যাংক ইউ সো মাচ। হিমিকা ইমাম, হিমিকা ইমাম, আপনার একটা প্রশ্ন আছে, প্রশ্ন করবেন? নিউজ প্রেজেন্টার, হ্যাঁ, প্রেস ক্লাবের একজন সিনিয়র মেম্বার। মাননীয় হাই কমিশনার আবিদা ইসলাম, আপনাকে শুভেচ্ছায় অভিনন্দন। আসসালামু আলাইকুম। অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমার আজকে প্রশ্ন নয়, বিভিন্ন জটিল প্রশ্ন ইতিমধ্যে অনেকে করে ফেলেছেন। আপনি সাহসিকতার সাথে আজকে আমাদের এই যে মুখোমুখি হয়েছেন, এরকম একটা বিতর্কিত সরকার কিংবা দেশের যে ইমব্যালেন্স অবস্থা চলছে, বিভিন্ন বিতর্কিত এবং অপ্রাসঙ্গিক এবং অ্যাটাকিং কোয়েশ্চেনের আনসার আপনি করছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। সরকার বললেন কথাটা কি? বিতর্কিত সরকার মানে দেশ এখন যে অবস্থায় আছে, বিতর্কিত সরকার কিভাবে হবে? আমি ওভারঅল দেশের কথা বলছি। বিতর্কিত সেটা আমি বলতেই পারি, সেটা আমার ব্যক্তিগত অভিমত হতে পারে, এটা আমি বলতে পারি। বিষয়টা হচ্ছে গিয়ে যে দেশের যে টালমাটাল অবস্থা, 200টা আন্দোলন হয়ে গেছে, কিন্তু তারপরও আপনি এসে আমাদের মুখোমুখি হয়ে আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। আমার কোনো প্রশ্ন নয়, একটা প্রস্তাবনা রয়েছে, সেটা হচ্ছে যে আমরা এখানে যারা বাঙালি ব্রিটিশ আছি, আমাদের ছেলেমেয়েরা অনেক জায়গায় ভালো করছেন, কেমব্রিজ, অক্সফোর্ড, ভালো ভালো ইউনিভার্সিটি এবং ভালো ভালো জায়গায় যাচ্ছেন, ইতুর কলেজেও গেছেন, এরকম ইতিহাসও আছে। তো হাই কমিশন থেকে আমরা জানতে চাই যে এই যে বাঙালি প্যারেন্টসরা যারা আছেন কিংবা স্টুডেন্টরা আছেন, আপনারা কি কোনো সংবর্ধনা দেওয়ার প্রস্তাবনা নিতে পারেন? এটা একসময় ছিল, আর এটা বাংলাদেশি ব্রিটিশ কলেজ স্টুডেন্ট যারা ভালো করতেন হাই কমিশনের উদ্যোগে একটা জিসিএসসি লেভেলে ছিল, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে মনে হয় ছিল না। আমরা চিন্তা করতে পারি সেটা নিয়ে, অবশ্যই চিন্তা করা যেতে পারে। আমরা সেক্ষেত্রে হয়তো হাই কমিশনে তাদের একটা সংবর্ধনার আয়োজন করতে পারি। এটা নিয়ে আমি পরে হয়তো আমরা বিস্তারিত যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে আলোচনা করব। এনাম চৌধুরী ভাই, সেকেন্ড প্রশ্নটা আপনি করে ফেলেন। আসলে বিতর্কিত না, উনি আমার মনে কারেক্ট করি, উনি যেটা বলতে চাচ্ছে যে আমরা কারেন্ট গভর্নমেন্ট একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছি, কতদিন থাকবে। হিমিকা কাইন্ডলি আপনি বসেন, আমি আপনার আনসার দিচ্ছি, আর এটা নিয়ে কথা বলার প্রয়োজন। হিমিকা বসেন, আপনি কাইন্ডলি বসেন। ওকে, সো মেইনলি অ্যাকচুয়ালি একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে, এবং এই সময় একটা সরকারের বিদায়, নতুন একটা সরকার যদি কতদিন থাকবে, মূলত উনি হাই কমিশনের কি ধন্যবাদ জানাচ্ছেন যে এত কঠিন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। আপনাকে ধন্যবাদ। এনাম চৌধুরীর সেকেন্ড প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আপনি যে ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে যেটা বলতে চান, খুব সংক্ষেপে বলে ফেলেন। এনাম চৌধুরী সানরাইজ রেডিও টেলিভিশন নিউজ পেপারের সাংবাদিক সম্পাদক। ধন্যবাদ। আপনি যেটা আমার নিশ্চয়ই আপনার মনে আছে, আপনি যে ওয়েবসাইট নিয়ে বলছেন যে ইন্টারেক্টিভ হওয়ার জন্য, খুব সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাট যেভাবে আমার প্রথম প্রশ্নটা ইম্পর্টেন্ট, যেহেতু এটি আমাদের অর্থনৈতিক বিষয়টা ইনভলভমেন্ট বাংলাদেশের, এবং এটা বড় অঙ্কের একটি অ্যামাউন্ট এখানে ব্যয় করা হয়েছে, এটা আমরা জানি সবাই। ওকে, আমার খুবই সংক্ষেপে প্রশ্নটি হচ্ছে, বিগত সরকারের আমলে একটি আইন করে যে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় একটি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, পৃথিবীর যেখানেই থাকুন না কেন ওনাদের সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং হাই কমিশন সেটি অ্যাকোমোডেট করতো, বিভিন্ন হাই কমিশন এবং যারা যে এখানে দায়িত্ব পালন করছিলেন, এবং বাংলাদেশ হাই কমিশন সেই পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টা দেখভাল করতো ডিফেন্স অ্যাটাচি। সেখানে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে 15 বছর, এ ব্যাপারে আপনি এখন দিতে পারবেন না জানি, বা আমি কি পরবর্তীতে যদি যোগাযোগ করি সেটি পাবো কিনা। এবং হাই কমিশনের যে ওয়েবসাইট, এটি একটি ভয়ানক অবস্থা, অদ্ভুত এক জিনিস। পৃথিবী ডিজিটাল হচ্ছে, আমাদের হাই কমিশনের ওয়েবসাইটটি ডাউন টু ডাউন যাচ্ছে। একটি ডিজিটাল সাইন করার ব্যবস্থা নাই যে অ্যাপ্লিকেশন ফর্মে, সেটি কিভাবে একটি ওয়েবসাইট হয়, সেটি একটি, সেই ব্যাপারে আপনি অবশ্যই দ্রুত ব্যবস্থা, এবং এটি নিতে খুব কম সময় লাগে। আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের অনেকেই ওয়েবসাইট ভিজিট করেন না আমাদের, এবং ওখানে কিন্তু অনেক ধরনের তথ্য থাকে, শুধুমাত্র আপনি যেটা বললেন সেটা ছাড়া। আপনি যে ডিজিটাল সাইনেজের কথা বলছেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে হাই কমিশনের উপরে পড়ে না,
সেটা হচ্ছে আমাদের কিছু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে যাদের সাথে আমরা ডাইরেক্টলি লিঙ্ক, তো এই বিষয়গুলো তাদের কাছে তোলা হয়েছে। আমরা আশা করি যে সেখানে হয়তো আমরা কিছুদিন পরে হয়তো একটা গুণগত পরিবর্তন আমরা পরিলক্ষিত হতে পারে আর কি, এটা আমরা চেষ্টা করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের নির্বাহী সদস্য এবং এলবিটিভির সিনিয়র রিপোর্টার শাহিদুর রহমান সোহেল, খুবই সংক্ষেপে। ধন্যবাদ। খুবই সংক্ষেপে, আমি যেহেতু বার্মিংহাম থেকে এসেছি এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের বাইরে থেকে একমাত্র প্রতিনিধি যিনি আমি ইলেক্টেড হয়েছি, আমাকে অবশ্যই দুটো প্রশ্ন দিতে হবে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, অনেকগুলো প্রশ্ন এসেছে, সংস্কার নিয়ে কোনো প্রশ্ন আসেনি যেটা আমি লিখেছি। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই প্রশ্নটা আমি চাইতেই পারি। আমরা সংস্কার বলতে বুঝি সাধারণ পাবলিক এবং রাজনীতিবিদদের, কিন্তু আমি যেটি চাচ্ছি সংস্কার প্রয়োজন মনে করি যারা আইন প্রয়োগ করে, যারা আমাদেরকে আইনের সেবা দিচ্ছে, যারা আমাদেরকে মানে নিরাপত্তা দিচ্ছে, সেই নিরাপত্তা দিয়ে কর্মীদের সংস্কারটি প্রয়োজন। কারণ তারা দেখেছি যে সাংবাদিকতায় আমরা যেটা এদেশে পারি না, বা আইনটা কিন্তু কমন ল, যে আসামি তারা ধরে তারা প্রেস ব্রিফিং এ চলে আসেন, র্যাব বলেন, পিবিআই বলেন, সেনাবাহিনী বলেন, প্রেস ব্রিফিং এ চলে আসেন। আমি যদি একটি আইন উল্লেখ করি, 2000 সালে নারী এবং শিশু নির্যাতন আইনে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে কোন নারী এবং শিশুকে আপনি প্রেসের মুখোমুখি করতে পারবেন না। ঠিক 2019 সালে শিশু নির্যাতন আইনে ঠিকই একই কথা বলা হয়েছে। তাহলে এই যে তারা আইনি সংস্থা যারা আইন ভঙ্গ করছে বা প্রেসের মুখোমুখি করা হচ্ছে এবং শুধু একতরফা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে প্রেসে, কিন্তু আসামিদের সুযোগ দেওয়া হচ্ছে না প্রেসের কাছে, এই বিষয়ে বা এই আইন যারা ভঙ্গ করছে তাদের কি কোনো সংস্কার করবে বর্তমান সরকার? আমার দ্বিতীয় প্রশ্ন, যেহেতু আমি বার্মিংহাম থেকে এসেছি, অলওয়েজ আমরা বার্মিংহামের স্বার্থ নিয়ে আমি কথা বলি, এখানে আমাদের বড় ভাইও রয়েছে, আমরা চেষ্টার কোনো কমতি করিনি। বার্মিংহাম কমিউনিটি বলেন, কেউ চেষ্টার কোনো কমতি করিনি। 1971 সালে 28শে মার্চে বহির্বিশ্বে সর্বপ্রথম পতাকা উত্তোলন করা হয় স্মলিন পার্কে। এটা আমরা বহু চেষ্টা করেছি আমাদের ফুল কমিউনিটি নিয়ে, কিন্তু সেটা এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা আপনি কি কোনো চেষ্টা করবেন যে এটি রাষ্ট্রীয় স্বীকৃতি? সেকেন্ড কোয়েশ্চন দিয়ে শুরু করেন, এটা স্বীকৃতি দেবেন, সহযোগিতা করবেন কিনা? ইনফরমেশন আপনি পেলে হয়তো সহযোগিতা করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমি এখানে জয়েন করার পরে আপনার যে দ্বিতীয় প্রশ্নটা করলেন সেই বিষয়ে আমি আসলে আমার আসলে জানা উচিত ছিল, বাট অবশ্যই আমি এটা নিয়ে সহযোগিতা করব। আমার হয়তো আরো কিছু প্রশ্নের আপনাদের কাছে এই বিষয়ের সাথে যোগাযোগ করে এই বিষয়ে আমি আরো কিছু তথ্য জেনে অবশ্যই ঢাকার সাথে এটা আমি উপস্থাপন। প্রথম প্রশ্ন ছিল বিচারের আগে যে প্রেসের সামনে নিয়ে আসে, এটা এদেশে ইন্টারন্যাশনালি কখনোই হয় না, বাংলাদেশে এটা একটা কালচার আছে, বিচার হওয়ার আগে মিডিয়ার সামনে নিয়ে আসা। এটা আপনি তো এটা নিয়ে একটু কথা বলতে পারেন, এটা যদি না বাংলাদেশের ব্যাপার। ঠিক আছে, আমরা এটা নোট ডাউন করলাম, আমার যে অফিসাররা আছে they have noted it down, we'll raise it with the concerned authorities in Bangladesh. আমি দুটো আইনের কথা উল্লেখ করেছি যে এই আইনে কিন্তু বলা আছে। থ্যাংক ইউ, এটা পরিষ্কার। বাতিলুল হক সর্দার ভাই, স্বদেশ পত্রিকার সম্পাদক, কাছাকাছি আছেন। ধন্যবাদ জুবাইর ভাই, ধন্যবাদ মাননীয় হাই কমিশনার। আমার প্রশ্নটা হলো, বিগত যে সরকারগুলো এগুলো দলীয় সরকার ছিল এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য যারা অতিথিদের আমন্ত্রণ জানানো হতো দলীয়ভাবে নর্মালি হতো। বর্তমান তো তত্ত্বাবধায়ক গভর্নমেন্টটা নির্দলীয়, এখন যে কোন প্রসিজিয়ারটা মেনটেন করা হচ্ছে ওটা আমি একটু জানতে চাই। এখন কোন দলের মাধ্যমে হচ্ছে? এটা ঢাকার নির্দেশনা হচ্ছে, ঢাকা যেভাবে নির্দেশ দেয় সেভাবে কাজ করবে। থ্যাংক ইউ। কাছাকাছি প্রশ্ন, খানসুর, মাহবুব আলী খানসুর, আমার দেশের সাবেক প্রতিনিধি। ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। খুবই সংক্ষেপে। আমরা গতবার হাই কমিশনারকে 1 বছর পরে মনে পেয়েছিলাম, আপনাকে 5 মাসের মধ্যে পাওয়া অনেক অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্নটা আমি করেছিলাম যে এই ব্রিটিশ বাংলাদেশিরা 24-এর গণঅভ্যুত্থানে অনেক ভূমিকা রেখেছে এবং এই গণঅভ্যুত্থানের বিষয়টা বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের মতো স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি মনে করি। আপনারা এখান থেকে যারা অবদান রেখেছে তাদের জন্য আপনার কোন স্বীকৃতি স্বরূপ কোন সংগঠন এবং ব্যক্তিগত তাদের কোন ব্যবস্থা, আপনার কোন পরিকল্পনা আছে কিনা? আমার কাছে মনে হয়েছে যে এই স্বীকৃতিটা আমাদের সরকারের তরফ থেকেই দেওয়া উচিত, কারণ যেহেতু এখান থেকে আপনারা অবশ্যই এটাকে সাপোর্ট দিয়েছেন, অনেক ধরনের সহযোগিতা করেছেন, আপনাদেরকে সক্রিয়ভাবে
আন্দোলনে যুক্ত ছিল। তবে সেরকম যদি স্বীকৃতির বিষয় আসে এবং সরকার যদি বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে, আমার মনে হয় নিশ্চয়ই ওনারা করবেন। সেক্ষেত্রে এটা আমাদের বাংলাদেশ সরকারের তরফ থেকে ঢাকায় হওয়া উচিত, কারণ আমার মনে হয় যে কোনো রাজধানীতে করতে গেলে জিনিসটা একটু খণ্ডিত হয়ে যায়। আমার মনে হয় জাতির পক্ষ থেকে তাদেরকে সম্মাননা দেওয়া উচিত। আমিনুল চৌধুরী, ইকরা বাংলা প্রেসিডেন্ট। আপনার প্রশ্নটি খুবই সংক্ষেপে এখানে আমি বলে নিচ্ছি, প্রবাসীদের লাশ দেশে পাঠানোর বিষয়ে আপনাদের সহযোগিতা কিভাবে পাওয়া যাবে? এটা আমার অনুরোধ, দাবি দাবিটা হইল গিয়া গত 15 বছর ধরে এটা করলাম, যেটা হইল গিয়া আমরা প্রবাসী হল অনেক মানুষ না, স্পেশালি স্টুডেন্ট ভিসা, কেয়ার ভিসা আইন, তো তারা মারা গেলে তারা চান তারা ফ্যামিলি বাংলাদেশে লাশটা যাইবার লাগিয়া। সো আমরা অনেক সরকারও গেছে এই দাবিটা করছি, অনেক মিনিস্টারও গেছে করছি। আপনার কাছে আমার অনুরোধ হইল গিয়া বর্তমান যে সরকার আছে তার মাধ্যমে এই বিলটা যদি পাস করায়, প্রবাসী যদি কোনো প্রবাসী মারা যায় আর তারা লাশটা দেশে যাইতে চায়, যাতে গভর্নমেন্টের খরচে এই লাশটা যাতে বাংলাদেশে গিয়া তারা ফ্যামিলি গেছে গিয়া ফুল। আপনার কাছে আমার অনুরোধটা থাকলো। সরকারের যে ব্যবস্থাটা রয়েছে, যেখানে আমরা কর্মী রপ্তানি করে থাকি, লেবার সেন্ডিং কান্ট্রিগুলোতে সরকার কিন্তু সরকারি খরচে কর্মীদের লাশ বা বাংলাদেশিদের লাশ বাংলাদেশে নিয়ে যাবে। এটা এখনো লেবার সেন্ডিং কান্ট্রি না। আর ছাত্রদের ব্যাপারে আসলে সরকারের সেরকম কোনো নীতিমালা নেই, তো অবশ্যই এটা আমরা সরকারের কাছে তুলে ধরতে পারি। আমরা 8টায় শেষ করতে চেয়েছিলাম, 9টা হয়ে গেছে, আর আসলে বেশি প্রশ্ন নিতে পারবো। 8টা হয়নি, আচ্ছা 8টায় শেষ করে 8:08 হয়ে গেছে। না নিব আরো কিছু প্রশ্ন, না ওই দুইটা আছে সমানই, এটাকে মাফ করে দেওয়া যায় কিনা? জুবাইর ভাই বলছেন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে এলবিটিভি, আর মহিতুর রহমান বাবুল ভাই বলছেন আমাদের সম্পত্তিগুলো। এটা একটা কমন প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশে প্রবাসীদের সম্পদ অনেক সময় বেদখল হয়। এই দুইটা প্রশ্ন যেগুলো লিখিত আমাদের চলে আসছে, এর বাইরে আর প্রশ্ন নিব না, দয়া করে মাফ করবেন প্লিজ। থ্যাংক ইউ। এখানে যদি থাকে সম্পত্তির ব্যাপারে কি প্রশ্ন ছিল? মহিতুর রহমান বাবুল ভাই যেটা প্রশ্ন করেছেন এবং হাই কমিশন কিছু সম্পত্তির বিষয়, হাই কমিশন কিছু করতে পারে কিনা বেদখল হওয়া সম্পত্তির বিষয়? না, ব্যাপারটা হচ্ছে যে আমি এখান থেকে প্রায় 2 বছর আগে অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, তো এটা ইনফ্যাক্ট বাংলাদেশে কোনো ফাংশন করে না, এটা হলো বাস্তবতা। আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি, ডিআইজি সাহেবের সাথে কথা বলেছি, তারা বলে এখানে কাজ করেন তো মানে এমন ভাবে একটা তাদের ইমপ্রেশন যে হাই কমিশনের কোনো ম্যাটারই না। কিন্তু আমরা তো আমাদের গার্জিয়ান তো আপনার কাছেই আমরা প্রথমে যাবো, তাই না? এবং এটা গভর্নমেন্ট সিস্টেমটা করেছে কি জন্য? নিশ্চয়ই এটাকে ফাংশন হওয়া উচিত, কিন্তু এটা আসলে ফাংশন করে না। এ ব্যাপারে আমি অ্যাবাউট 2 ইয়ার্স বিফোর আমি অ্যাপ্লাই করেছি। গত সরকারের আমলে তো এটা একদম ফ্রিজ অবস্থায় ছিল। এবছর আপনাদের যে ফার্স্ট সেক্রেটারি আসছে উনি খুব অ্যাক্টিভ, ওনার সাথে আমি একাধিকবার কথা বলেছি, খুব সুন্দর অ্যাক্টিভ এবং উনি রেসপন্ড করেন সবসময়। তো উনি আসার পরে একটু নাড়াচাড়া হয়েছে দেশে, কিন্তু এক দিনটার দিকে নাকি এই ব্যাপারটা কি করা যায়? একটু আপনারা কয়েকটা প্রশ্ন মাত্র আপনারা শুনে ফেলেন, কারণ যিনি প্রশ্ন করেছেন তিনি আশা করছেন যে আপনারা সবাই তার জবাবটা শুনেন। আমাদের ওয়েলফেয়ার সেকশনের মাধ্যমে এটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই, কিন্তু আপনি হয়তো স্বীকার করবেন যে এই ধরনের বিষয়গুলো একটি কিন্তু জটিল আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, এবং আপনার যারা জমি দখল করে থাকেন তারা বিষয়টি জানেন যে আপনি প্রবাসী, এবং তারা হয়তো সেই সুযোগটা নেয়। এবং আমরা ঘুরে ফিরে দেখেছি যে নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এই বিষয়ে সক্রিয় থাকেন। তো আসলে কিছু কিছু আইনি জটিলতা রয়েছে, সেক্ষেত্রে হয়তো ব্যক্তিগত উপস্থিতির আর কোনো অল্টারনেটিভ নেই। বাট আমরা এক্ষেত্রে অনেকটা আমাদের হাই কমিশনের ভূমিকা হচ্ছে পোস্ট অফিসের মতো, আমরা অবহিত করি তাদেরকে, আমরা বারবার পার্সু করার চেষ্টা করি যাতে তারা কোনো কার্যকরী উদ্যোগ নেয়। কিন্তু এটা যেহেতু ব্যক্তিগত সম্পত্তির একটা বিষয়, এখানে ব্যক্তি যে মালিকানাধীন যে সম্পত্তি রয়েছে সেই ব্যক্তিকে হয়তো আরো অনেক সক্রিয় ভূমিকা পালন করতে হবে, এটাই বাস্তব। আসলে এখানে শুধু একটু যোগ করতে চাই, আপনি এখানে যদি কেউ অভিযোগ করেন, এটা সিলেটে একটা আলাদা সেলও করা হয়েছে, বাট কোনো কিছু এখানে কার্যকর না। আপনারা যদি অ্যাটলিস্ট এটা করেন যে পোস্ট অফিসের ব্যাপারটা আপনাদেরকে কেউ দিল যে আমার এখানে বেদখল হয়ে গেছে পুরো সম্পত্তি এই সেই, আপনারা যদি অ্যাটলিস্ট জবাবটা আনার ব্যবস্থাও করেন যে বাংলাদেশ থেকে এই ডিস্ট্রিক্টের এই ডিসি বা এসপি থেকে আমরা এই জবাব পেয়েছি, তাহলে একটা
করসপন্ডেন্সের মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, আদারওয়াইজ নাম্বার 10-এ যেভাবে স্মারকলিপি দেওয়া হয় এভাবেই থেকে যাবে। না মানে ধন্যবাদ আপনাকে, আবারও আপনাকে সবিনয় বলতে চাচ্ছি, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশ একটি G7 কান্ট্রি না। আমাদের অবশ্যই এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ডিসি এবং পুলিশ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আপনি নাম্বার 10-এ যেভাবে উত্তর পেয়ে আপনি নাম্বার 10 উত্তর দেন না, যে যারা স্মারকলিপি দেন এদের উত্তর আসছে না। তো যেটাই বলছি যে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ থেকে হয়তো সেই বাস্তবতায় আপনি এটা হয়তো নাও পেতে পারেন, কিন্তু আমরা চেষ্টা করি আর কি। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যেহেতু ব্যক্তি মালিকানাধীন একটা সম্পত্তি, এটা কিন্তু ব্যক্তিকেই সক্রিয়ভাবে অংশ নিতে হবে এখানে, এবং তার ভূমিকাটা এখানে। অনেক ধন্যবাদ। এমন ভাইকে মাইক্রোফোন যাবে, কিন্তু জুবাইর ভাইয়ের প্রশ্নটা এলবিটিভির আপনি দেন নাই। প্রবাসী ভোটাধিকারের ব্যাপারে কোন লেভেলে এখন আছে, কোন পর্যায়ে এটাকে একবার ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে ইতিমধ্যেই জানিয়েছেন মিডিয়াকে। আমার মনে হয় এর বাইরে আমার আর নতুন কিছু যোগ করবার নেই। এম.এ. হোসেন স্যার সমান প্রশ্ন ছিল, প্রবাসী আমাদের বলেন ভোটাধিকারের জন্য, কিন্তু আশ্বাস থেকে রক্ষা করেন না, রাষ্ট্র দ্রুতই তা কার্যকর করেনি। আসলে সেই প্রশ্ন আপনি উত্তর দিয়ে দিচ্ছেন ইতিমধ্যে, এটা একটা সরকারি ব্যাপার, প্রধান উপদেষ্টা বলেছেন। আমি প্রধান উপদেষ্টার কথা বলছি, এটা তো প্রধান উপদেষ্টার বিষয়, হাই কমিশন এখানে কি করবে? তো এখানে একটা ডিফারেন্স আছে ম্যাডাম, সেটা হচ্ছে যে হাই কমিশন হয়তো বলে গেছেন ইতিপূর্বে বা অন্যান্য হাই কমিশনার, কিন্তু এবার মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলেছেন। তা আমার মনে হয় দুটোর মধ্যে কিন্তু একটা ভিন্নতা রয়েছে, এটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ। মহিউদ্দিন আফজাল ভাইয়ের প্রশ্ন আসলে খানসুর ভাই করে ফেলেছেন 5ই আগস্টের বিভিন্ন বিষয়ে। অনলি সরকারের বিরুদ্ধে যদি একেবারে মিথ্যা প্রচারণা দেশে হয় বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের ব্যাপারে, এই ক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা থাকে কিনা বা থাকবে কিনা? আমাদের অনেক ভূমিকা থাকে, অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করতে হয়, এবং আমরা এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের বিষয়ে আমরা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে আসছি এবং এখনো করছি। আমরা এখানকার যারা এই ধরনের ভূমিকা রাখছেন তাদের বিষয়ে আমরা এখানকার সংশ্লিষ্ট যারা নীতি নির্ধারক রয়েছেন, সংসদ সদস্য রয়েছেন, তাদেরকে জানাচ্ছি যে বিষয়টা কেমন, সত্য বাস্তবতা কি সেটা তাদেরকে জানানো হচ্ছে। এবং আপনারা জানেন যে এই মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে বাংলাদেশ ইজ ওপেন ফর এভরিওয়ান টু ভিজিট। আমরা জার্নালিস্টদের অত্যন্ত লিবারেলি ভিসা দিচ্ছি, তারা যে ওখানে বাস্তব অবস্থা দেখে আসতে পারছেন, তারা বুঝতে পারছেন যে ওখানে কি হচ্ছে। সুতরাং যাতে এই মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনের সুযোগ না থাকে সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। এমাদ ভাইয়ের প্রশ্নটা উনি বলছেন যে আমাদের ফরমার প্রেসিডেন্ট যে বিলেতে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা এবং বিকাশের জন্য সাবেক 2 রাষ্ট্রদূত এখানে বাংলাদেশের সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। লন্ডনে যোগদানের প্রথম সপ্তাহে প্রয়াত জনাব নিজারুল কায়েস এবং সদ্যবিদায়ী মোনা তাসনিম সংবাদ সম্মেলনে এরও প্রতিশ্রুতি দিয়েছিলেন। এক্ষেত্রে আপনি বাংলা ভাষা এবং সংস্কৃতি কেন্দ্র, বাংলা ভাষা বা সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশের সরকারের কোনো সাংস্কৃতিক কেন্দ্র কোথাও নেই। এই বিষয়ে যদি কোনো সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করতে হয় সেক্ষেত্রে সরকারের তরফ থেকে একটা নীতি নির্ধারণের বিষয় রয়েছে। কারণ একটা কেন্দ্র তো শুধু প্রতিষ্ঠা করলেই চলবে না, সেটা ম্যান করার একটা বিষয় আছে, যে সেটা কার্যক্রম কি হবে, কারা সেটা চালাবে, এই বিষয়গুলো রয়েছে। আমার মনে নব্বইয়ের এর সাথে একটু সম্পর্কিত প্রশ্ন আছে নাকি? আপনি আমাদের একটা খোলা চিঠি দিয়েছেন, খোলা চিঠি আমি পড়েছি, যেই সেটা এখনো ব্যাংকেই আছে, আর কোথাও যায়নি। তবে ওই যে সংস্কৃতি কেন্দ্রটার কথা যেটা বললাম, আমি যখন কলকাতায় ছিলাম তখন এই বিষয়টা নিয়ে আমরা অনেক কাজ করার চেষ্টা করেছি, কিন্তু এটা কে চালাবে এই বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে অনেকবার মতবিনিময় হয়েছে, বাট কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। বাংলাদেশ সেন্টারকে তো এই দায়িত্ব দিতে পারে। থ্যাংক ইউ। বাংলাদেশ ভ্রমণ সম্পর্কিত শাহ বেলাল ভাই, ব্রিজ বাংলার সম্পাদক, আমরা বাংলাদেশ ভ্রমণ সম্পর্কিত এবং কনসুলার সেবা দুটোই কভার হয়ে গেছে। থ্যাংক ইউ। তার বাদেও তারপরেও আমরা জানি এই যে বাংলাদেশ ভবন, যেটা এখানে ইস্ট পাকিস্তান ভবন নামে ছিল, এই ভবন স্বাধীনতার পর যখন বঙ্গবন্ধু এদেশে আসেন, আমি জানি, ইতিহাসটা জানেন, এই টাকাটা আমরা দীর্ঘদিন থেকে 89 আমরা বিগত হাই কমিশনার হ্যাঁ, তো এখন কি অবস্থায় আছে, কত টাকা আছে, এটা আমরা জানতে চাই। থ্যাংক ইউ। জানার পরে আপনি এই তথ্যটা নিয়ে কি করবেন? পাবলিশ করব। এই উদ্যোগটা নিয়ে আমাদের যে প্রবাসী এখানে আছে তাদের সেবার জন্য যে কোনো ভাবে হোক এই ভবনটা কাজে লাগানো যায়। যেমন
এখানে কনসুলার সেবা করতে পারে, এখানে বাংলাদেশের কালচার এখানে হতে পারে, মুক্তিযুদ্ধ বিভিন্ন ইস্যু নিয়ে এখানে এই ভবনে কার্যক্রম চালানো। আপনি ঠিক করেন নাকি কি করবেন, আপনারা ঠিক করেন, তারপর আমাদের জানান যে কি করতে চান। গুড আইডিয়া, মানে আপনারা কি করবেন ঠিক করেন, এরপরে টাকাটা উনি। থ্যাংক ইউ শাবান ভাই। বাহারুদ্দিন ভাই, সমান প্রশ্ন এনাম চৌধুরীর মতো আপনি কি অ্যাড করতে চান কিছু, যে উনার নিজের বাচ্চার একটা মানে জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি এই সমান অনলাইনে সমস্যায় পড়েছেন? বাহার ভাই, ব্যক্তিগত কোনো বিষয় হলে আমি বলবো যে আমাদের না, উনি একটা এক্সাম্পল দিয়েছেন। না, আমার মনে হয় যে ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকলে আপনি আমাদের যে কাউন্সিলর পাসপোর্ট এন্ড ভিসা আছে তার সাথে কথা বলুন, জেনারেলাইজ বিষয় নিয়ে আমরা মনে কথা বলে ফেলছি। না, এটা আমার শুধু ব্যক্তিগত কথা না, আমাকে অনেকে এটা অভিযোগ করেছে, এই জন্য আমি আমার উদাহরণ দিয়ে বললাম আর কি। যদি আমরা, আমার যে প্রশ্ন ছিল যে ফর্মে অনেক এরর থাকে, এই এরর গুলা ফিল আপ করার পরেও নেক্সট বাটনে কাজ করে না, কিন্তু কেন কাজ করে না সেটা বলে না ফর্মে। আপনি যদি ব্রিটেনের কোনো পাসপোর্টের জন্য আবেদন করতে চান, কোনো জন্ম নিবন্ধনের জন্য, এত হ্যাসেল ফিল করতে হয় না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কেন? বাংলাদেশ একটা দেশ, এটা বুঝতে হবে যে আমাদের সবকিছু ব্রিটেনের মতো নয়। আশা করি এগুলো সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের মনে করে দিই, বাংলাদেশ কিন্তু একটা উন্নয়নশীল দেশ। মারুফ ভাই আছে বিবিসির সাথ থেকে। মারুফ ভাই, আপনার তো একটা মধ্যে খাবার হয়ে গেছে, সংক্ষেপে যদি। Your Excellency, I feel you probably feel like you're grilled here, but these are the community people. They work and they are here, and obviously they bring back all those anxiety and everything. The question is, we've seen people going to different European country. Every high commissioners, every official, they come give us false hopes, and our ticket price is sky high, as you know. It has come down slightly, but neighboring India is under 500, and sometimes it goes up and down further. Can you sort of, rather than giving us any false promises, can you actively work on this? And you mentioned about the no visas, so many people. It's very easy solution. ESTA. If we want to go to USA, 5 minutes, 10 minutes, done. We pay and Can you just ask me the question? Yeah, the question is, would you be able to work on this and bring the price down so we can go with our future generation, spend the money in Bangladesh rather than in any other European country? Thank you. Price, Biman Bangladesh, one of the barrier for flights. মানে বিমানের প্রাইসটা সামারে অথবা এই যে যখন হলিডে সিজন আসে, এটা একটা কমন প্রশ্ন, সবসময় বেড়ে যায়। যে কোনো এয়ারলাইন্সে তো আপনার যখন সামার ভ্যাকেশন আসে বা হলিডে সিজন আসে তাদের প্রাইস বাড়ে, শুধু বিমান মানে আমাদের প্রশ্ন বিমানের মানে এয়ারলাইন্স বলে তাদের প্রাইস বাড়ে, দ্যাটস এ বিজনেস নিয়ে। আমরা যখন কাটি অন্যান্য বিশ্ব মানে এয়ারলাইন্সে জুন জুলাই প্রাইস বেশি থাকে, হলিডে সিজনে প্রাইস বেশি থাকে, তো বিমানকে কেন প্রাইস কমাতে বলছেন? মানে আমি জাস্ট জানার জন্য। আমাদের সরাসরি যদি অভিজ্ঞতা বলি, আমাদের যেটা আপনাদের পক্ষ থেকে কথাটা বলি, এটা আসলে কোনো সমাধানও হচ্ছে না। একই সময়ে বাংলাদেশে ঢাকায় যে অন্যান্য এয়ারলাইন্স যায়, এগুলো তুলনামূলকভাবে 50-40% কম আছে, কিন্তু আমাদেরটা দ্বিগুণ। বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন, যে তাদের তুলনায় বিমানের প্রাইসটা কেন বেশি? আপনাকে এভাবে যদি বলি, ধরেন 4 জন বা 5 জনের একটা ফ্যামিলি গেলে 8 থেকে 10,000 পাউন্ড তার টিকিট চলে যায় ডিসেম্বরে, সো সে তখন টার্কিতে যাচ্ছে, তখন সে মরক্কোতে যাচ্ছে। সো এগুলো বলতেছেন আমরা তো বাংলাদেশে আমি যেটা আমার চিঠিতে বিমান সচিবকে জানিয়েছি, বিষয়গুলো জানিয়েছি, এবং সেই বিষয়ে উনি যদি কার্যক্রম দিতে পারেন অবশ্যই আমাদের জানাবেন। আপনি প্রাইস হাইকের কথা বললেন, এখানে কিন্তু আপনাদের যখন বিভিন্ন ধরনের প্রাইস বা ট্যাক্স বা কোনো কিছু বাড়ে, সেটা কিন্তু এই 25-26 পাউন্ড বা 50 পাউন্ড বা 70 পাউন্ড বাড়ে না। সেখানে আমরা দেখেছি যে সেখানে আমাদের যারা অফিসার আছে তাদের দেখা গেছে যে অনেক সময় তাদের 200-300 পাউন্ডও বেড়ে যাচ্ছে, এবং আমার মনে হচ্ছে উইদাউট এনি কোয়েশ্চেন ইউ অ্যাকসেপ্ট দ্যাট, তাই না? কিন্তু বাংলাদেশ সরকারের ব্যাপারে তখন কিন্তু কেন এই বিষয়টা চলে আসে? আবারও আমি বলছি যে বাংলাদেশ সরকার কিন্তু একটা রিসোর্স কান্ট্রি এবং উন্নয়নশীল একটি দেশ, তো এটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। আপনারা যেহেতু G7 কান্ট্রিতে থাকেন,
উন্নয়নশীল একটা দেশে বসবাস করেন, আপনাদের মনে হয় যে এটা কেন এরকম না বাংলাদেশে। আমিও আপনার জায়গায় থাকলে একইভাবে ভাবতাম, কিন্তু একটু মাথায় রাখবেন যে আমরা চেষ্টা করেছি। দেশ হিসাবে আমাদের বয়স কিন্তু 54-55 বছর, তারপরে কিন্তু আমরা এখন পৃথিবীর 25তম একটা অর্থনৈতিক দেশ, তাই না? এবং আপনাদের এখানে বিশাল কন্ট্রিবিউশন আছে, এবং আমি আশা করবো যে আপনারা এই কন্ট্রিবিউশনটা ধরে রাখবেন, এবং যাতে করে আমরাও G7 কান্ট্রির মতো হতে পারি খুব দ্রুতই। ধন্যবাদ। একজন নাম দেননি, কিন্তু তিনি তার এফডিআর এবং ট্যাক্স রিটার্ন নিয়ে প্রশ্ন করেছেন। আমার মনে হয় ব্যক্তিগতভাবে কথা বলা দরকার, কারণ এটা তো এখানে ব্যক্তিগত বিষয়। আরেকটা হচ্ছে আবু তালেব ভাই, এনজিবি ইউরোপ, আপনার প্রশ্ন এসে গেছে। আপনি দলীয়করণ হাই কমিশনের কথা বলেছেন, আপনি বিতর্কিত হাই কমিশনারকে নিয়ে বিতর্কের কথা বলেছেন, এবং কমিউনিটিকে নিয়ে আপনার কোনো মানে প্ল্যান আছে কিনা, এটা একটা প্রশ্ন হয়তো আপনি জবাব দিতে পারেন। আবু তালেব, কমিউনিটির সাথে আমার যেসব প্রতিষ্ঠানের সাথে দেখা হয়েছে, তারা আমাদেরকে তাদের চাহিদার তালিকা দিয়েছে, আমরা একসাথে, আমি যেটা বলেছি এর আগেও, যে সেটা আমি একীভূত করে সেটা ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, এবং সেটার ভিত্তিতে আমরা চেষ্টা করবো যে কি কি করা যেতে পারে। আমরা তাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যারা এখানে আছে তাদেরকে আমরা অবহিত করবো। ধন্যবাদ। মনে করেন না আপনাকে প্রশ্ন করা হচ্ছে বিব্রত করার জন্য, আপনার এবং আমাদের কমিউনিটির লাভ। এই যে প্রধান উপদেষ্টার সাথে কমিউনিটির যে বৈঠকটি হওয়ার কথা ছিল, যারা আমন্ত্রিত হয়েছিলেন তারা প্রত্যেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন, আপনার বিরুদ্ধে বিক্ষোভ করবেন, সমাবেশ করবেন, আমরা এই সব দমিয়ে রেখেছি। তাদের এই ভুল প্রশমনের জন্য আপনাকে সবাই দায়ী করছে। আপনি আজকের এই সভা থেকে তাদের কাছে কোনো ক্ষমা চাওয়ার আছে কিনা, দুঃখিত নাকি? যদি আপনি আজকে প্রশ্নের সম্মুখীন হতেন না, যদি প্রধান উপদেষ্টার সাথে তারা সকলে দেখা করতে পারতো, সকল প্রশ্ন প্রধান উপদেষ্টার সাথে উত্তর পেয়ে যেত, তাহলে আপনার উপর এত খড়গ আসতো না। আপনি কি আজকে বিব্রত বোধ করছেন? না, আমি বিব্রত বোধ করছি না। আর যেটা আপনারাও বলেছেন যে প্রতিবাদ করা, বিক্ষোভ করা, এটা একটা গণতান্ত্রিক অধিকারের পর্যায়ে পড়ে, এটা আমি খুব স্পোর্টিংলি দিয়েছি। এবং যারা আমার ব্যাপারে বিক্ষোভ করতে চান, তাদের যদি এতে খুব প্রশমন হয়, অবশ্যই তাদেরকে বাধা দেবেন না, তারা খুব প্রকাশ করতে পারেন। একটা অনুষ্ঠান করার কথা ছিল, সেটা হয়নি, হতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার অন্যান্য বিভিন্ন রকম অনুষ্ঠান ছিল। হ্যাঁ, আমি তো মাথা পেতে নিয়েছি, অনেক ধন্যবাদ, দায়িত্ব নিয়েছি, কোনো অসুবিধা নেই তাতে। কামরুল ভাই আসলে একটু ফল ফ্রুট নিয়ে, মানে আমজাম নিয়ে কথা বলতে চান, একটু ব্যতিক্রম। আমরা বেশি বেশি কঠিন কথা বলতেছি। কামরুল ভাই ভাই হচ্ছেন এটিএন এর রিপোর্টার, এবং আমজাম কাঁঠাল নিয়ে একটু কথা বলতে চাই। আপনার সাথে 5 আগস্টের কয়েকদিন পরে, মানে আপনি জয়েন করার কয়েকদিন পরে দেখা হয়েছে, তো আপনাকে পেয়ে আমরা আশাবাদী। আমি তখন এটিএনের পক্ষ থেকে গেছিলাম নিউজ করতে, অনেকে জিজ্ঞেস করছি উনি কেমন, ওকে আগের চেয়ে ভালো আছেন, আপনি পারবেন। তো যেটা হচ্ছে বিতর্কের উঠে কিন্তু আমরা কেউই নয়, কোন একটা কিউকে আমি একটু ক্লিয়ার সাইড করে দিতে হচ্ছে। সবাই কম বেশ আমরা বিতর্ক নিয়েই আছি পৃথিবীতে। তো ম্যাডাম, আমি ফলফুটে চলে আসি। 5 আগস্ট বা জুন জুলাইয়ে এই বছর কিন্তু আম কাঁঠাল থেকে আমরা অনেক বঞ্চিত হয়েছিলাম গত 2024-এ। তার আগে কিন্তু আমরা তৃপ্তি সহকারে দেশীয় ফলমূল এই প্রবাসের মাটিতে খেতে পেরেছিলাম, কিন্তু এই বছর সেম অবস্থা। আমরা তো আসলে যে মাটির ডিএনএ, আমরা সেই মাটির ফল ফ্রুট নিয়ে আমরা প্রবাসে আমাদের দেশকে ফিল করতে চাই। আর আল্লাহ পাক কিন্তু সিজনাল ফুলের ফলমূলের সাথে মানুষের শারীরিক অনেক কিছু মিল রেখেছেন, সেটা অনেকেই জানেন। আপনার কোনো প্রশ্ন নয়, আপনি এই ব্যাপারে একটু উদ্যোগী হবেন, যেটা হচ্ছে আমরা একটু দেশীয় ফলমূল খেতে চাই। ইদানিং কিন্তু এদেশে সেভাবে আমদানি হচ্ছে না। যেমন কালিজিরার চাল গত রমজান মাসে কিন্তু আমরা কেউই পাই নাই, সেটা হয়তো রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্র হয়তো সঞ্চয় করতেছে দেশের মানুষকে একটু পেট ভরিয়ে কালিজিরার চাল খাওয়া, সেটা রাষ্ট্রের ব্যাপার, কিন্তু ফলমূল যাতে ম্যাডাম আসে এই বিষয়টা আপনারা দেখবেন। আমি নিজেও এটা নিয়ে নিউজ করেছি। ধরেন আমাদের একটা বাংলাদেশি লার্জেস্ট বড় শপ আছে, তাদের টার্নওভার হচ্ছে 40 মিলিয়ন পাউন্ড। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম আপনাদের বাংলাদেশি এথনিক প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যাবে ইন্ডিয়া হচ্ছে 90%, পাকিস্তান হচ্ছে 40%। কি ম্যাঙ্গো বাঙালিরা চায় বাংলাদেশি ম্যাঙ্গো, কিন্তু নানা ধরনের জোর ঝামেলার কারণে পাকিস্তান বা ইন্ডিয়ান ম্যাঙ্গো, ভেজিটেবল এখন লাউ কদু আসতেছে ইটালি থেকে, ইউরোপ থেকে। এই ব্যাপারে আপনি কি কিছু কাজ করবেন কিনা? আমরা কাজ করছি। আমার মনে হয় যে আমরা সামনে একটা ফল মেলা আছে, সেখানে অনেক কিছু বাংলাদেশ থেকে ফলাদি আনানোর ব্যবস্থা হচ্ছে। আপনি সেটা নিউজ করেছেন, মানে
আপনি কি কোনো মনে করেন যে কোনো পদ্ধতিগত কোনো সমস্যা কোথাও আছে? আপনি শুনেছেন আজকে আমাদের এই ভেজিটেবল রপ্তানিকারক যে প্রেসিডেন্ট যে উনি আসতে পারেন নাই, তাহলে উনি প্রশ্নটা করতেন, যেটা হচ্ছে যে প্যাকেজিং জটিলতা, ফ্লাইট এবং এই যে ঢাকায় যে আপনার সংরক্ষণ করা হয় যেটা, এটা নিয়ে নিশ্চয়ই বিবিসি প্রেসিডেন্ট এখানে তারা জানেন। এইসব কারণে অন্য কান্ট্রি, আপনি বুঝেন শিম, লাউ, কদু এগুলো বাঙালিরা বাংলাদেশি মনে করেই কিনতেছে, কিন্তু এটা আফ্রিকান কান্ট্রি থেকে আসতেছে। সো এটা অনলি আমি যখন জিজ্ঞেস করি তারা বলে যে বাংলাদেশের প্রাইস, প্যাকেজিং এবং এইসব জটিলতার কারণে। হ্যাঁ, মানে আমরা এরকম কি আমাদের কমার্শিয়াল কাউন্সিলর আছে এখানে, বাট আমি জানতে চাইছি যে আপনারা এই বিষয়টা কি আমাদের হাই কমিশনকে জানিয়েছেন? এটা শুধু হাই কমিশন না, বাংলাদেশের এই সংক্রান্ত যত মিনিস্টার এসেছেন আর মাঝে মধ্যে আমি আসার পরে কি আমাকে বা আমার মনে হয় না। আচ্ছা, তো আপনারা সেটা জানান আমাকে, আমি দেখি আমার পর্যায়ে আমি এটা সলভ করতে পারি কিনা বা জানাতে পারি কিনা। আমাদের সংরক্ষণ বা আমাদের কোল্ড স্টোরেজের স্বল্পতা রয়েছে এবং সেটা নিয়ে আমরা সবসময় ব্রিটিশ বাংলাদেশি যারা চেম্বার আছে তাদেরকে এনকারেজ করে থাকি যে বাংলাদেশে যাতে আধুনিক কোল্ড স্টোরেজ করা হয়, যাতে আমরা এই ধরনের যে লজিস্টিক্যাল ইস্যুস গুলো আছে, এখানে সাহেবও ছিলেন, আচ্ছা এখন নেই, তো আপনি এড করতে চান বশির ভাই চেম্বারের সদস্য ছিলেন, আমরা কিন্তু উৎসাহিত করে আসছি, কারণ বাংলাদেশে কোল্ড স্টোরেজের স্বল্পতা এটা কিন্তু এখনকার নয়, এটা একটা দীর্ঘমেয়াদী স্বল্পতা। তো সেখানে আপনারা যারা চেম্বার আছেন তাদেরকে আমরা এনকারেজ করেছি যে বাংলাদেশে এই ধরনের যদি প্রযুক্তি ট্রান্সফার করা যায় বা কোল্ড স্টোরেজ তৈরি করা যায়, যাতে করে এই ধরনের সমস্যাগুলো বশির ভাই কভার হয়েছে কিনা না কিছু এড করতে চান সংক্ষেপে যদি বলেন, কারণ আমরা শেষ করি। চেম্বারের সাবেক সাল থেকে আজকে আমাদের লজিস্টিক ট্রান্সপোর্টেশন, হাই কস্ট অফ কন্টেইনমেন্ট, যার জন্য কম্পিটিটিভ মার্কেট, এথনিক মার্কেট আমরা হারিয়ে ফেলতেছি। এটার একমাত্র সলিউশন হচ্ছে যে লজিস্টিক সেট আপ ক্রিয়েট করা, আমাদের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস করা, কার্গোকে করা, কারণ কার্গো আমাদের ভেরি লিমিটেড থাকে, ফ্লাইটগুলো ছোট, এই জন্যই। সো এটা ইজ এ লং টার্ম প্রসেস, বাট আমাদেরকে যদি ডাইভার্সিফিকেশনে যেতে হয় তাইলে এই লজিস্টিক সেট আপগুলো আমাদেরকে করতে হবে, আর না হলে আমাদের যে রিডাকশন হচ্ছে আজকে 55%, I think within 5 years we will lose up to 60%. So এটা is a very serious matter. আমাদের কমার্শিয়াল কাউন্সিলর জানেন, আমরা কয়েক বছর থেকে এটা নিয়ে কথা বলছি। Thank you. You want to say something about it? Yes, sir. ধন্যবাদ মাননীয় হাই কমিশনার স্যার, এবং প্রশ্নটির জন্য ধন্যবাদ। এটা আসলে একটা বিরাট কমিউনিটি আমরা এখানে পেয়েছি, এটা একটু ক্লিয়ার করা উচিত। প্রথম হচ্ছে বাংলাদেশি মৌসুমী ফলগুলো। বাংলাদেশি মৌসুমী ফলগুলো কিন্তু আমাদের বেশ কয়েকজন ইম্পোর্টার আছে যারা রিনাউন্ড ইউকে তে লিড দিচ্ছে, তারা কিন্তু আনছে, এবং লাস্ট ইয়ারে কিন্তু আমাদের 1350 টন কিন্তু ম্যাঙ্গো আসছে, নট অনলি ম্যাঙ্গো, অল দ্য ফ্রুটস, জ্যাকফ্রুট এবং উটো ফল সহ। এবার কিন্তু টার্গেট হচ্ছে 1500 টন ছাড়িয়ে যাবে। আমি একটা ইনফরমেশন দিতে চাই মাননীয় হাই কমিশনার স্যার, কিন্তু লাস্ট উইকে আমাদের কৃষি সচিব স্যারের সাথে কথা বলেছে, যে 3টা পয়েন্ট আপনারা বলেছেন। ফার্স্ট ওয়ান, যে আমরা 10 লক্ষ আমাদের ব্রিটিশ বাঙালিদেরকে আমরা মৌসুমী ফল খাওয়াতে চাই। ফর দ্যাট রিজন এখানকার ব্যবসায়ীরা যদি কোনো ফল মেলা উদ্যোগ করে তাহলে বাংলাদেশ হাই কমিশন অ্যাক্টিভলি এখানে ওনাদেরকে হেল্প করবে। কি হেল্প গুলো করবে? বাংলাদেশ ইন থেকে প্যাকেজিং, বাংলাদেশ ইন থেকে ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফ্রেট চার্জ আপনারা জানেন, বিকজ অফ এটা হচ্ছে পেরিশেবল আইটেমস। আমরা কিন্তু বলেছি যে বিমানের সাথে কথা বলে ডিরেক্ট ফ্লাইট মানে একটা ফ্লাইট করা যায় কিনা, যেটা আপনারা বলেছেন যে ম্যাঙ্গো ফ্লাইট, রাইট? ম্যাঙ্গো ট্রেনের মতো ম্যাঙ্গো ফ্লাইট এরকম একটা টার্ম আপনারা ইউজ করেন। আমরা কিন্তু মাননীয় হাই কমিশনার স্যার সচিব স্যারের কাছে রিকোয়েস্ট করেছে এবং প্যাকেজিং এর প্রতি খুব গুরুত্ব দিয়েছে। আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, মাননীয় হাই কমিশনার স্যার হয়তো বলবেন, উনি কিন্তু বলেছেন যে প্যাকেজিং ইন কম্পেয়ার টু আদার কান্ট্রি যে প্যাকেজিং গুলো, কারণ হচ্ছে কি প্রথম দৃষ্টিনন্দন হতে হয় একটা প্রোডাক্ট যখন আমি কিনবো, ইট ইজ ট্রু, রাইট? আমি একটা ভালো প্যাকেট যদি কিনি ভালো প্রোডাক্টও কিনবো। আমরা কিন্তু প্যাকেটে কিন্তু একটা স্যাম্পল দিয়েছি, আমরা মিনিস্ট্রিতে পাঠিয়েছি এখানকার কিছু কম্পারেটিভ স্টাডি করে, যে যেটা আমাদের কাস্টমাররা কিন্তু নিতে পারে, রাইট? সো এটা নিয়ে আমরা কাজ করছি, আপনাদের ওপিনিয়ন গুলো আসলে আরো কাজে দেবে আমাদেরকে। ধন্যবাদ। এখানে অনেকগুলো কাউন্সিলর নিয়ে প্রশ্ন এসেছে, আমাদের কাউন্সিলর পাসপোর্ট এন্ড ভিসা আপনি যদি কিছু বলতে চান সাপ্লিমেন্টারি কিছু। এখানে চলে আসতেছেন আর আব্দুর রহমান ভাই এবং তানভীর তারেক ভাই, আপনাদের প্রশ্ন আসলে কভার হয়ে গেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। আপনি ছিলেন ভিসা পাসপোর্ট নিয়ে এবং আরেকজন ভোটাধিকার নিয়ে। ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় হাই কমিশনার এবং ধন্যবাদ আপনারা যারা আছেন। আমরা কনসুলার সার্ভিস এটাকে ভালো করার জন্য একেবারে শুরু থেকে প্রচেষ্টা নিয়েছি, আমরা সেভাবেই চলছি। আপনারা জানেন যে আমাদের অত্যন্ত ছোট একটি পরিসর, আমাদের যে জায়গা সেটি খুবই কম, কিন্তু তারপরেও 27 নম্বরের যে ভবনটি স্টেট লেভেলে যেটা ক্রয় করা হয়েছে সেখানে কনসুলার সার্ভিস দিয়ে যাচ্ছি এবং একই সাথে সেখানে আমরা আমাদের যারা বয়স্ক, যারা একটু ফ্রেই, তাদেরকে কিন্তু আমরা এই সার্ভিসটা সেখান থেকে দিয়ে থাকি। তারপরে আমাদের ই পাসপোর্টের যে সেবা, সেই পাসপোর্টের সেবা আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, তো সেই সময়টি যাতে কমে আসে সেই জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অনেক বাড়ানো হয়েছে। পূর্বে অ্যাপয়েন্টমেন্ট আমরা 90টা করে অ্যাড্রেস করতাম, তো এখন এটা বাংলাদেশ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে 130 থেকে 140টা অ্যাপয়েন্টমেন্ট আছে এই পাসপোর্টে, যে কারণে আপনারা দেখবেন যে এখন যেটা প্রায় 2 মাসের মতো অপেক্ষাকাল ছিল এই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, তো সেই অপেক্ষাকালটা কিন্তু এখন মোটামুটি 15 থেকে 3 সপ্তাহ এই সময়টা চলে এসেছে। মানে আপনি যদি আজকে একটু শুনেন, আপনারা আজকে যদি পাসপোর্ট অ্যাপ্লাই করতে বসেন তাহলে মোটামুটি আগামী মাসের মাঝামাঝি বা শেষের দিকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, যেটা মোটামুটি 2 মাসের মতো একটা অপেক্ষাকাল ছিল। এটা একটা বড় উন্নয়ন হয়েছে। তো এই জন্য যেটা আবার হয়েছে সেটা হচ্ছে যে আমাদের পরিসরটি যেহেতু ছোট, সেখানে কিউটা লম্বা হয়েছে, কিন্তু আমরা আসলে বেশি অ্যাডজাস্ট করতে চাচ্ছি যাতে মানুষ খুব তার যে প্রয়োজন সেই প্রয়োজনটি মেটাতে পারে দ্রুততার সাথে। এখন এই কিউটা অ্যাডজাস্ট করতে গিয়ে আমাদের যেটা হচ্ছে, যেহেতু আমাদের ম্যান পাওয়ার একজনও বাড়েনি, বরং 1-2 জন আসলে বাংলাদেশে ফেরত চলে গেছে, তো আমাদের এইখানে একটা ট্রেড অফ হচ্ছে। তো এটা আমরা আমাদের মাননীয় হাই কমিশনার বলবেন, এটা আসলে ওই জায়গাটি আসলে খুবই ছোট জায়গা, এই জায়গাটিতে অনেক বেশি আমরা দেখেন আগে যেখানে 90 জনকে সেবা দিতাম পাসপোর্টের জন্য শুধুমাত্র, সেখানে আমরা এখন 130 থেকে 140 জনকে সেবা দিই। আমাদের কর্মঘণ্টা কিন্তু দিনের শেষেও আমরা যেখানে আগে 6টার মধ্যে শেষ করতে পারতাম সেটা কিন্তু এখন পারি না, মোটামুটি এটা 8টা 8:30 আমাদের বেজে যায়। তো সেই অংশটি স্ট্রেচ করে আমরা কিন্তু আসলে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তো একই সাথে ভিসা এই কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি। ওয়েবসাইটের বিষয়ে যেটা বলেছেন যে বাংলাদেশের যে visa.gov.pd যে ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটটি কিন্তু আসলে আমাদের হাই কমিশন পরিচালনা করে না। এই ওয়েবসাইটটি হচ্ছে ঢাকার ডিআইপি, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান, তারা পরিচালনা করে। তো ডিআইপির এই ওয়েবসাইটটি নিয়ে আমরা অনেকবার ঢাকাকে বলেছি এবং তারা খুব শীঘ্রই এই ওয়েবসাইটটিকে অত্যন্ত সুন্দরভাবে তারা পিছনে আমি এত কথা শুনছি, প্লিজ তারা ঠিক করে দেবে। আর ই পাসপোর্টের যে ওয়েবসাইটটি আছে, আপনারা যদি এটা ব্যবহার করে থাকেন আপনারা নিজেরা দেখবেন আসলে এই ওয়েবসাইটটি অত্যন্ত আধুনিক, এটা জার্মানির একটি প্রযুক্তি দিয়ে তৈরি করা এবং সেখানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম গুলো খুব সুন্দরভাবে আছে। তবে এই প্রসঙ্গে আমি ছোট্ট করে একটা জিনিস বলে শেষ করবো, সেটা হচ্ছে যে ই পাসপোর্ট যারা আবেদন করছেন তাদের কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ড যে কোনো একটা আসলে থাকতে হয়, এবং এই ডেটাগুলো আপনার বার্থ সার্টিফিকেট বা এনআইডি ডেটাগুলো যেন একেবারে আগের পাসপোর্টের ডেটাগুলোর মতো হয় সেই ব্যবস্থাটি করবেন। যদি কোথাও কোনো ডিসক্রিপেন্সি থাকে হাই কমিশনে যাওয়ার আগে যদি এই সমাধানটি করে যান তাহলে আপনাদের সকলের জন্য সেবা নেওয়ার সুবিধা হবে এবং আমাদের জন্য সেবা প্রদানটা সহজ হবে। এবার আমি অনুরোধ জানাবো আমাদের মিনিস্টার প্রেসকে কিছু বলার জন্য। এখানে চলে আসেন, একটু পরিচয় করিয়ে দিই। এজ এ প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আমরা তার কাছে কৃতজ্ঞ। আকবর হোসেন ইউকেতে আমাদের প্রেস মিনিস্টার, এবং কিছুদিন আগে আমাদের একটা ট্রেনিং সেশন হয়েছে, প্রায় 80 জন সাংবাদিক ছিলেন, তার ট্রেনিং এ অনেকেই উপকৃত হয়েছেন, অনেকেই তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আমরা আশা করি বার্মিংহাম এবং ম্যানচেস্টারে যখন যাব তাকে আমরা সাথে নেব। আর খালেদ মাসুদ রোনা আজকেই হসপিটালে গেছেন, একজন সাংবাদিক, আপনি জানেন চ্যানেল 24 এর নিউজ 24 এর, যেহেতু তার আপনার রিলেটেডই প্রশ্ন, এই প্রশ্ন অনেকেই করেছেন, তিনি প্রশ্ন করেছেন, তার শব্দটা আমি ব্যবহার করছি না, তিনি বলতেছেন যে অনেক সাংবাদিকের নামে অনেক এজেন্ট এখন যুক্ত হচ্ছেন হাই কমিশনের তালিকায়, এই ব্যাপারে আপনি কি করবেন? অনেক ধন্যবাদ। আর একই সাথে মিডিয়া ডাইরেক্টর চিটাগাং সমিতির আপনার প্রশ্ন এসে গেছে যে আপনি বলেছেন হাই কমিশন কিভাবে দাওয়াত দেন, মানে জেনারেলি অর্গানাইজেশনের ক্ষেত্রে সেটা হাই কমিশনের সাথে আপনি আলাদাভাবে আলাপ করে নেবেন আপনাদের সংগঠনের ব্যাপারে। আমাদের প্রেস মিনিস্টার আকবর হোসেনের কথা শুনুন আপনারা। থ্যাংক ইউ অনারেবল হাই
কমিশনার এবং যারা উপস্থিত আছেন সবাইকে। আমি পার্টিকুলারলি কয়েকটা বিষয় একটু বলতে চাই। একজন প্রশ্ন তুলেছেন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেখানে 15-20 জন বা অল্প কিছু সাংবাদিককে সেখানে ঢোকার সুযোগ দেওয়া হয়েছিল। আমি এখনই চেক করে দেখলাম আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলে 70 জনের মতো সাংবাদিক আছেন, 70। আপনারা যদি আরো কেউ অ্যাড হতে চান, কারণ আমি যেহেতু এখানে নতুন এসেছি, আমার এখনো চেনা জানা শোনার আরো বাকি আছে। অনেকের সঙ্গে আমি ঢাকা থেকেই পূর্ব পরিচিত, বাট এখানে যেহেতু আমি এসেছি আরো নতুন করে জানবো, শিখবো, দেখবো। আপনারা আমাকে সাজেস্ট করবেন আরো কাদেরকে অ্যাড করা যায়, আমি সেটা করবো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখন প্রেস কনফারেন্স হয়েছিল প্রধান উপদেষ্টা প্রেস সচিব, আমরা কিন্তু গ্রুপে জানিয়েছি। And very unfortunately, সেই প্রেস কনফারেন্সে মাত্র 7 থেকে 10 জন সাংবাদিক উপস্থিত ছিলেন আউট অফ 50। আচ্ছা, ফাইন, সেটাও কোনো সমস্যা না। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এত কম টার্ন আউট নিয়ে আমরা প্রেস কনফারেন্স করবো না। বাট আমরা যে ইনফরমেশন গুলো আপনাদেরকে দিয়েছি, আমার ধারণা আপনারা পেয়েছেন। আর সর্বশেষ যে প্রোগ্রামটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছে যে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে বৈঠক পরবর্তী যে সংবাদ সম্মেলন যেটা হওয়ার কথা ছিল, সেখানে আমাকে একটা তালিকা দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে যেহেতু এটা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এবং একটা পলিটিক্যাল পার্টি, দুইটা পক্ষ মিলে এটা করছে, সুতরাং এখানে এমন একটা তালিকা থাকতে হবে যেটা উভয় পক্ষের এগ্রিড। এটা শুধু হাই কমিশন চাইলেই হবে না, বা শুধু অন্য কোনো পলিটিক্যাল পার্টি চাইলেই হবে না। কিন্তু আমি ভেরি গ্রেটফুল যে ওনারা আমাকে সেই ফ্রিডমটা দিয়েছিলেন। একটা তালিকা দেওয়ার পরেও আমি আমার একটা ছবি অনেকে শেয়ার করছেন বিভিন্ন জায়গায়, আমি হাতে লিখছি, আমি হাতে নাম লিখে লিখে আমি অন্তর্ভুক্ত করেছি, যাদের সেখানে সেই তালিকায় নাম ছিল। আমার ধারণা বাইরে তারপরে এমন কেউ ছিলেন না যারা ঢুকতে পারেন নাই, হয়তো 3-4 জন ঢুকতে পারেননি, কারণ তাদের পরিচয় সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম না। যেহেতু বাংলাদেশের অত্যন্ত 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে বৈঠক করছেন, সিকিউরিটি ছিল খুব ইম্পর্টেন্ট, এটা বিষয়। আমরা ইন ফিউচার, আমি অ্যাজ প্রেস মিনিস্টার, আমার কাজ হচ্ছে মিডিয়াকে ফ্যাসিলিটেট করা। আপনারা যে কোনো তথ্য আমার কাছে জানতে চাইবেন, আমি ইমিডিয়েটলি রেসপন্ড করবো, রাত্রে 3টা হলে রেসপন্ড করবো। কিন্তু সমস্যা হচ্ছে এখানে অনেকে আমার কাছে অন্য অনেক কিছু এক্সপেক্ট করেন, এটা আমি ফ্যাসিলিটেট করতে পারবো না, এটা আমার রোল না। হ্যাঁ, আচ্ছা, যেমন ধরেন পার্সোনালি সেটা অন্য অন্য জিনিস। আমি সেটা অনেকে বলতে দেন, আপনি বলছেন, আমি বলি। হ্যাঁ, যেমন ধরেন আপনি আমাকে রেসপন্সিবল করতে পারবেন যদি আপনি আমার কাছে একটা তথ্য চান, আমি তথ্যটা টাইমলি প্রোভাইড করলাম না, দিস ইজ মাই জব, আমাকে এটার জন্য অ্যাকাউন্টেবল হইতে হবে, কোনো ইয়ে নেই। কিন্তু যেটা মিডিয়ার বাইরের জিনিস, সেটা অনেক সময় ধরেন যেখানে কিছু প্রশ্ন উঠেছে, অনেকে আমার উপরে ক্ষোভ প্রকাশ করেছেন, বিশেষ করে ম্যাডাম এটা আগে জবাবও দিয়েছেন যে ওই যে মিট এন্ড গ্রিট প্রোগ্রাম বা ইত্যাদি, যে হোক এটা প্রায় অ্যাডিকুয়েটলি আমার ধারণা ম্যাডাম এটা রেসপন্ড করেছেন। এটা হচ্ছে। আর লাস্ট জিনিস আমি যেটা বলতে চাই যে আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব, তথ্য প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং আমরা মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে, এই যে বাংলাদেশের তরুণ প্রজন্ম মনে করে, বাংলাদেশের মানুষ মনে করে এই হাই কমিশন চলছে এই দেশের জনগণের টাকায়। সুতরাং এই হাই কমিশন সম্পর্কে যত তথ্য বা যা কিছু পাবো আমরা এগুলো ইমিডিয়েটলি দিব, এটা আমি ফ্যাসিলিটেট করতে পারবো। এবং ম্যাডাম এই ব্যাপারটাতে খুবই ক্লিয়ার এই বিষয়টা নিয়ে। আর লাস্ট যে প্রশ্ন, আমার মনে হয় আমি জাস্ট একটু রেসপন্ড করি। একজন আপু প্রশ্ন, তার মন্তব্য করেছেন যে অবৈধ সরকার আর কি বিতর্কিত সরকার। আমার মনে হয় এটা একটা, মানে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি রেসপন্স দিচ্ছি যে বাংলাদেশে 1,500 মানুষ রাস্তায় গুলি খেয়ে মারা গেছে, 2,500-এর বেশি মানুষ আহত হয়েছে। সেই দেশের মানুষ যে সরকারকে ইনস্টল করেছে, তাদেরকে যদি বিতর্কিত সরকার বলা হয়, হয়তো আপনার ব্যক্তিগত মতামত থাকতে পারে, আপনার আপনি ফ্রি টু এক্সপ্রেস এভরিথিং, কিন্তু বিষয়টা আপনার ভেবে দেখা দরকার যে বিতর্কিত কি সরকার নাকি বিতর্কিত মন্তব্য আপনি করছেন। কোন মানুষই তো পৃথিবীতে বিতর্কিত বলি যে আসলে আকবর হোসেন আমাদের সাংবাদিক বান্ধব না হয়ে পারবেন না, কারণ আকবর হোসেন নিজে বিবিসি তে কাজ করেছেন সাকসেসফুলি, এবং আমি আশা করি আমাদের যারা সাংবাদিকদের যে আশা আছে তার সাথে
যে অন্তর্ভুক্ত হওয়া এবং সাংবাদিকতার বিভিন্ন যে হোয়াটসঅ্যাপের গ্রুপের যে ইস্যুগুলো আছে, আশা করি আকবর ভাই যতটুকু আপনি তো সাংবাদিক বান্ধব হতেই হবে, আপনি আমাদের সমগোত্রীয়, আপনি বিবিসিতে কাজ করেছেন, আপনি জানেন। আর একটা প্রশ্ন দিয়ে যদি প্রেসিডেন্সি না থাকে সেটা শেষ করার মতোই একটা প্রশ্ন, এখান থেকে এসেছে, নাম প্রকাশ করেনি, হিন্ট ইন্টারেস্টিং, যে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এখানকার ব্রিটিশ মানুষ কমিউনিটিতে নানা মত পথ এবং ধর্মের মানুষ আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশি কমিউনিটিতে আরো বেশি থাকুক, এক্ষেত্রে আপনি কি ভূমিকা রাখবেন? এখানে যে দুজন প্রশ্ন কমিউনিটির বেশি ভূমিকা রাখা উচিত, মানে উল্টা ব্যাপার হয়ে যাচ্ছে না। আমরা হাই কমিশন তো মধ্যস্থতা করে থাকি, আপনারা এবং আমাদের সবসময় আপনাদের উৎসাহ দিব যে যে কোনো অনুষ্ঠানে সব মতের সব ফেইথের লোকজন যাতে থাকে। আমি রিসেন্টলি একটা নজরুলের অনুষ্ঠান ছিলেন, সেখানে আমি বলেছিলাম যে কোরআন শরীফ দিয়ে ওনারা শুরু করেছিলেন। নজরুলের কিন্তু উনি কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করতেন। তো আমরা যদি একটা ধর্মকে তুলে ধরি, অবশ্যই এটা বাংলাদেশের 90% বেশি মুসলিম, কিন্তু অন্যান্য ধর্মের প্রতিও আমাদের সম্মান সহমর্মিতা প্রকাশ করা উচিত। এবং আমার মনে হয় এক্ষেত্রে কমিউনিটি অনেক যথেষ্ট ভূমিকা নিতে পারেন। আমি আবারও বলছি, এখানে নেতৃত্ব দেওয়ার মতো বিচক্ষণ এবং জ্ঞানী এবং বিজ্ঞ ব্যক্তির বা ব্যক্তিত্বের অভাব নেই, তারাই কিন্তু এখানে পথ প্রদর্শন করতে পারেন। সেখানে কমিউনিটি বাংলাদেশ হাইকমিশনকে মানে কোনো ভূমিকা বা কোনো পথ প্রদর্শনা দিতে হবে এটা আমি মনে করি না। বাট আপনারা যদি মনে করেন যে হাইকমিশন এখানে কোনো স্পেসিফিক রোল আছে, অবশ্যই আপনাদের কাছ থেকে সুপারিশ ক্রমে আমরা সেই ভূমিকা পালন করতে পারি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এবং খাবার সার্ভ করা শুরু হয়ে যাবে। আমি খাবারের কার্যক্রম চলবে। আমাদের সাবেক প্রেসিডেন্ট, ফাউন্ডিং প্রেসিডেন্ট মুহিব ভাই, সাবেক প্রেসিডেন্ট নবাব ভাই, আমরা যে স্মৃতি রাখার জন্য সাবেক প্রেসিডেন্ট বেলাল ভাই, সাবেক প্রেসিডেন্ট এমাম ভাই, তাদেরকে কাছাকাছি আসার জন্য সাবেক সেক্রেটারি জেনারেল আমাদের সাত্তার ভাই, ফাউন্ডিং সেক্রেটারি, সেই 32 বছর আগে ফাউন্ডিং সেক্রেটারি ছিলেন বাসন ভাই, আপনাদের একটা ফটো সেশনের জন্য আসার জন্য অনুরোধ করছি। আমি শেষ পর্যায়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা ফেসবুকে ইতিমধ্যে একটা ছক দিয়েছি, যেখানে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কিছু তথ্য সহ জানতে চাওয়া হয়েছে। কারণ আমরা প্রতিদিনই প্রচুর সামাজিক সংগঠন থেকে অনুরোধ পেয়ে থাকি মিটিং এর জন্য, এবং পরবর্তীতে আবার জানতে পারি যে এটা আসল প্রতিষ্ঠান নয়, এটার আবার আরেকটা প্রতিষ্ঠান, সেটা মূল প্রতিষ্ঠান। তো যেটাই হোক, আমাদের ভবিষ্যতে আমন্ত্রণ দেওয়ার ক্ষেত্রে এবং অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে আমরা চাইব যে আপনারা সবাই, নতুন প্রতিষ্ঠান হোক পুরানো প্রতিষ্ঠান হোক, সেই ছকটা পূরণ করে যদি আমাদের হাই কমিশনে পাঠান, আমাদের কার্যক্রমের জন্য, ভবিষ্যতে দাওয়াত দেওয়ার জন্য, ভবিষ্যতে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, সেটা অত্যন্ত উপকারী হবে। ধন্যবাদ আপনাদের আমাদের আজকে আমন্ত্রণ জানানোর। অনেক ধন্যবাদ মাননীয় হাই কমিশনার। আমাদের আগের সেশনে আমাদের ব্যারিস্টার তারেক চৌধুরী ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ সম্পাদক লিস্ট করেছেন, আপনি আসেন, এবং আমাদের ট্রেজারার সালমাই থাকবেন। সাবেক সভাপতি সেক্রেটারিদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি একটা ফটো সেশনে, আনুষ্ঠানিক ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য, হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমাদের শীর্ষ সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসিডেন্টরা আর একটা ছবি আমরা তুলব, এটা প্রেস ক্লাবের ম্যাগাজিনে যাবে। সমাজ, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে এতক্ষণ ধৈর্য ধরে আপনারা প্রশ্নগুলো করেছেন, প্রশ্ন শুনেছেন। হাই কমিশনের প্রতি কৃতজ্ঞতা যে অনেক কঠিন প্রশ্ন ছিল, সেগুলো সাবলীল উত্তর আপনি দিয়েছেন। আচ্ছা, আরো কিছু প্রশ্ন ছিল, সময়ের স্বল্পতার জন্য আমরা সবগুলো প্রশ্ন নিতে পারি নাই। যদি নিতে পারতাম উপস্থিত হতাম, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কয়েকজনকে একটু পরিচয় করিয়ে দিই, আমরা একটু বসি। যদি আমরা প্রতিজন রাখতে পারি নাই, আমরা প্রত্যেকেই আমাদের ক্লাবের আজীবন সদস্য। আপনারা শাহানুর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। চেম্বারের ফর্মার প্রেসিডেন্ট জনাব সাকিব ফারুক, সাবেক সভাপতি বশির আহমদ, জনাব হারুন মিয়া সিআইপি, আলির আহমদ, আমাদের আজিজ চৌধুরী, আমাদের প্রেস ক্লাবের ইলেকশন কমিশনার সাইদুর রহমান জেপি,
লন্ডন বাংলা সরি ব্রিটিশ বাংলা চেম্বার অফ কমার্সের ফর্মার প্রেসিডেন্ট, MM অনিম ওভি ক্যাটারার্স ইউনিয়নের ফর্মার প্রেসিডেন্ট, অলি খান এশিয়ার বর্তমান প্রেসিডেন্ট, একে আজান নোয়াখালী অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, আমাদের সামঞ্জুর মিয়া আপনারা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, দেলোয়ার বক্তৃতা করেছেন। এখানে নাজিব ভাই এসেছেন চিটাগাং অ্যাসোসিয়েশন পক্ষ থেকে, আপনাকে অনেক ধন্যবাদ। আকরাম ভাই এসেছেন, বাবুল ভাই আমাদের ক্লাবের আজীবন সদস্য, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। প্রশ্ন আর ছিল আমরা নিতে পারি নাই, দুঃখিত। আমি এবারে মিস করেছি আমাদের আহমদ সমাজ চৌধুরী, আমাদের লাইফ মেম্বার এবং প্রেস ক্লাবের সাধারণ সদস্য, তিনি চ্যানেলের নিউজের চেয়ারম্যান, চ্যানেল নিউজের দায়িত্ব। অনেক ধন্যবাদ সমাজ ভাই। বাড়ি ভাই আছেন প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি এবং একই সাথে তিনি আমাদের লাইফ মেম্বার। রয়্যাল রেজিস্ট্রিতে আপনাকে যেতে হবে, এটা মালিকের। আর প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটি অনেক মাননীয় হাই কমিশনার সাথে ছবি মিস করেছে, আপনারা আবার কাছাকাছি চলে আসেন খুব দ্রুত। তার আগে আমি প্রেস ক্লাবের ট্রেজারার সালে আহমদকে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। সালেম, এরপরে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ধন্যবাদ জ্ঞাপন করবেন। কি ধন্যবাদ সবাইকে। রান্তার প্রোগ্রাম আমার কমিশনে আপনাকে ধন্যবাদ, আপনি যে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। যদিও আমার কোনো প্রশ্ন ছিল না, আমি একটু শুধু যেহেতু সুযোগ পেয়েছি ভাই ওটা বলতে যাচ্ছি যে আপনি যে ইস্ট লন্ডনে যে আমাদের সার্ভিসটার কথা বলা হয়েছিল, আপনি বলতেছিলেন যে বার্মিংহাম ব্রিস্টলের কথা চিন্তা করবেন, ব্রিস্টল লুটন যেখানে ওরা যে ওদের সার্ভিসটাও কিন্তু যদি ইস্ট লন্ডনে হয়, ওরা কিন্তু প্রথম ইস্ট লন্ডনে আসে, তারপরে হাই কমিশনে যায়। ওই সুবিধাটা কিন্তু সবাই কিন্তু যখন বাইরে থেকে লন্ডনে আসে, প্রথম কিন্তু ইস্ট লন্ডনে আসে, হোয়াইট টেবিলে আসে। আমাদের সার্ভিসটা যদি হোয়াইট টেবিলে থাকে, তাহলে ওই সুবিধা ওরাও নিতে পারে, আমরাও নিতে পারি। আসলে আমি যেসব দেশে আগে ছিলাম সেসব দেশে দেখা যেত যে তারা প্লেনে করে এসে আমাদের কনসুলার সার্ভিস নিয়ে গেছে। আপনারা সেদিক থেকে অনেক লাকি যে লন্ডন বা ইউনাইটেড কিংডম ওয়েল কানেক্টেড। তো আমাদের সবচেয়ে সুবিধা হয় আপনারা যদি হাই কমিশনে আসেন, কারণ আমাদের অনেকগুলো কাউন্টার খোলা থাকে, আমরা আরো বেশি করে লোকজনকে পরিষেবা দিতে পারি। আপনাদের সুবিধার্থে আমরা সার্জারি করে থাকি, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনারা হাই কমিশনে আসেন, সেখানে আমাদের 7-8টা সুতরাং সেখানে কনসুলার সেবাটা বেশি পাবেন। আমি আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে বিকাল 5টা থেকে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন প্রশ্ন করেছেন, উত্তর শুনেছেন। আশা করি একটা সুন্দর প্রোগ্রাম উপভোগ করেছেন। ভালো ভালো খাবারের আয়োজন আছে, আপনারা খেয়ে যাবেন। সবার প্রতি কৃতজ্ঞ আজকে সময় দেওয়ার জন্য। আমি ইসি কমিটির সবাইকে আহ্বান করছি, আমরা একটা কাইন্ডলি 10 মিনিটের ভিতরে প্রোগ্রাম শেষ হবে। আপনারা কাইন্ডলি একটু বসেন এবং কথা বলা বন্ধ করুন প্লিজ। প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে এবং শেষ করতে বেশ সুন্দর হবে। খাবারটা একটু ওয়েট করেন ভাইয়া প্লিজ। আমি অনুরোধ করছি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরীকে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। তারেক চৌধুরী। আসসালামাইকুম। যখন উঠতেছিলাম তখন শুনছিলাম যে মানুষ বিরক্ত কথা বলা যাবে না। হাই কমিশনার এতক্ষণ সময় জন্য অসংখ্য ধন্যবাদ, এই হল কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমরা আজকে শুরু হলো হাই কমিশনার এবং অনেকেই কিছুটা বিরক্ত বোধ করেছে। আশা করি এই থেকে আমাদের যাত্রা শুরু হবে, ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরো ভালো হবে। যত বেশি কঠিন প্রশ্ন তত সম্পর্ক ভালো হয় এবং এটা আমরা সকলে এখানে আসছি, কমিটির পক্ষ থেকেই আসছি জানার জন্য, বোঝার জন্য। আন্তরিকভাবে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সুস্থভাবে সবাই বাড়ি ফিরে যাবো এবং খাওয়া দাওয়া করে যাবো। সকলের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নাম বলতে ভুলে গেছি, আমাদের নতুন একজন লাইফ মেম্বার শাহ শেরওয়ান কামালি এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক্সিকিউটিভ সদস্যদেরকে আসতে অনুরোধ করছি এবং পাশাপাশি মাননীয় হাই কমিশনকে একটা বিষয় নলেজ দিতে চাই। উনি হয়তো জানেন, সেটা হচ্ছে এনআইডি কার্ড। এই প্রশ্নটি কিছুদিন আগে কেয়ারটেকার গভর্নমেন্ট উপদেষ্টা সাকাফ সাহেব এসেছিলেন, আমি সেখানে বলেছিলাম এনআইডি কার্ডে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্ট প্রয়োজন হয়, কিন্তু আমার যখন ব্রিটিশ পাসপোর্টে সেখানে নো ভিসা স্টিকার আছে, মানে হচ্ছে আমি বাংলাদেশি নাগরিকের জন্য কেন আছে। এটি কেন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনের সময়? শুধু কেন আমি ব্রিটিশ পাসপোর্ট দিয়ে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো না? আপনারা অবগত আছেন এই জিনিসটা, আপনি ফরেন অফিসের সাথে কথা বলি এই অপশনটা যদি তুলে দিতে পারেন আমার জন্য একটু ইজি হয়। থ্যাংক ইউ। আমি এক্সিকিউটিভ কমিটির সকল মেম্বারকে অনুরোধ করছি, উপর থেকে আমি বলি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী,
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাল্ট করে মেয়েদা, ভাইস চেয়ারম্যান, আমরা নিচে চলে যাই, নিচে চলে যাই। ঠিক আছে, আমরা আচ্ছা ঠিক আছে, সামনে দাঁড়িয়ে সবাই চলে আসেন। মহিলারা দুইজন দুই পাশে দাঁড়ায় কেন ভাই? না এটা সৌন্দর্য। মাথার জন্য মাথা 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 হাত ভাই, হাত নামান না রে ভাই। এই আপা এই মহিলারা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা বুঝতে পারেন প্রেস মিনিস্টার আকবর ভাই আপনাকে মনে বেশি আক্রমণ সিচুয়েশন পড়ে গেছে। আপনার সঙ্গে আমরা একটা ছবি রাখি। আমাদের কমার্শিয়াল কাউন্সিলর ভাই, তারপরে হচ্ছে পাসপোর্ট সেকশনের চলে আসেন। আমরা একটা ট্রেজারার এবং ভাইস প্রেসিডেন্ট থাকেন। মাথা উঠে যায় সম্ভব। অনেক কৃতজ্ঞতা আমাদের। মৌমিতা আপা আমাদের মানে সাপোর্টার, অনেক ধন্যবাদ আপনাকে। সামনের হাতগুলো একটু নিচে নামান প্লিজ, ক্যামেরার হাত। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আশা করি ফ্লোর থেকে অনেক প্রশ্ন এসেছে, যারা করতে পারলেন না বা যেসব প্রশ্ন বাকি রয়ে গেল আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আমিও লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক শ্রদ্ধা এবং একই সাথে মাননীয় হাই কমিশনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনি প্রায় সবগুলো প্রশ্নের জবাব দিয়েছেন, অনেক কঠিন অনেক টাফ কোয়েশনের রেসপন্স করেছেন, কিছু কিছু বিব্রতকর প্রশ্ন ছিল তারপর আপনি জবাব দিয়েছেন। একই সাথে আমরা নিজেরা স্যাটিসফাইড যে একটা সম্মানের সাথে একটা রেসপেক্টফুল কনভারসেশনে আমরা এখানে মিলিত হতে পেরেছি। কারণ ভবিষ্যতে আমরা এরকম আয়োজন রাখতে চাই যেখানে ক্রিটিক্যাল আমরা হবো কিন্তু আমরা রেসপেক্টফুল ওয়েতে কথাবার্তা বলবো। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা কিছু এদিকে খাবার সার্ভ করা হবে এবং পাশাপাশি আমরা কিছু গ্রুপ পিকচার উঠাবো। আমি যদি চেম্বার নেতৃবৃন্দকে বলি আসার জন্য, একটু ফারুক ভাই, বশির ভাই, সাইদ রহমান, রেনু ভাই একটু চলে আসেন। সবাই মাল্টিমিলিয়নিয়ার প্রেসিডেন্ট না, আমি ডাকবো চেম্বারে যারা আছে চলে আসেন কাইন্ডলি, চেম্বার রিলেটেড। সামাদ ভাই চেম্বারের একজন অ্যাডভাইজার, চেয়ারম্যান। মাসুদ ভাই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স, এখানে প্রেসিডেন্ট আছেন সাহিবুল ফারুক ভাই, সাবেক প্রেসিডেন্ট আমাদের রেনু ভাই, ডাইরেক্টর আজহার ভাই, তিনি আবার নোয়াখালী স্টেশনের চ্যানেল চেয়ারম্যান, তিনি আবার এই বাংলাদেশ ফাউন্ডার ডাইরেক্টর এবং অ্যাডভাইজার। এবং একই সাথে আমাদের শাহুল ভাই ডক্টর এসেছেন, তিনি সাবেক তিনি ডাইরেক্টর, এবং বশির ভাই সাবেক প্রেসিডেন্ট, সাবেক ডিজি আমাদের। সবাই লুকার দা ক্যামেরা প্লিজ, লুকার দা ক্যামেরা প্লিজ। বাংলাদেশ সেন্টার আর বাংলাদেশ ব্রিটিশ বাংলাদেশ ফেডারেশনের তফজুল ভাই ভাই ভাই, আপনার তফজুল ভাই চলে আসেন। বাংলা সেন্টারের সেক্রেটারি জেনারেল দিলুর ভাই চলে আসেন। ওনারা দুজনে আমাদের লাইফ মেম্বার। আর সামনে থেকে হাত দিলে কেউ বাংলাদেশ সেন্টারের তো আমাদের শাহুল ভাই রয়েছেন। অনেক ধন্যবাদ। আবার এসে গেলেই মাননীয় হাই কমিশনের টেবিল চলে যাবেন, এর আগে ভাই আপনার হাত নামান, এই ভাই হাত, ভাই হাত না, হাত নামান। আপনারা এদিকে তাকান প্লিজ, ভাই লুকার দা ক্যামেরা প্লিজ। ওই যে হাত
আমাদের সবচেয়ে পুরনো সংগঠন বাংলাদেশ ক্যাডার অ্যাসোসিয়েশন। এই সংগঠনের ইমেইলের নাম 1960। সাবেক প্রেসিডেন্ট আমাদের মুনিম ওবি ভাই আসেন, আর অলি খান ভাই প্লিজ, কারেন্ট প্রেসিডেন্ট। আমার মনে হয় আর কেউ এখন নাই। এমবি এবং ওবি দুইটা বড় খেতাবও তারা রাজনীতি থেকে পেয়েছেন। আমাদের অ্যাকাউন্টেন্ট ক্লাব এবং সলিসিটর অ্যাসোসিয়েশন শুধুমাত্র অ্যাকাউন্টেন্ট ক্লাব এবং সলিসিটর অ্যাসোসিয়েশন চলে আসেন, প্রফেশনাল সংগঠন। নাকিব ভাই আরেক বিশাল সাকসেসফুল বিজনেসম্যান, চিটাগাং এবং বাংলাদেশের কিছু সন্তান, এনসিএম দৌড়ের উনি মালিক, প্রেসক্লাবের একজন লাইফ মেম্বার থাকেন। ভাই আপনি চলে আসেন, আপনার ছবি লাইফ মেম্বার শাহ মোহাম্মদ শিরন কামালি প্লিজ। আমরা ওনাকে ছাড়তে চাই, খাবার ঠান্ডা হলে প্রেস ক্লাবের বন্যা হবে। আমরা লাস্ট ছবি, পরে আমরা ছবি তুলব। এবং আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে খাবার, অনুষ্ঠান, কথাবার্তা, আমরা ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আর কেউ দাঁড়াবে? ভাই আপনি একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। আপনারা সকলকে দীর্ঘ সময় লাইভ দেখছেন। আমরা আজকে বাংলাদেশের হাই কমিশনার যে ইউকের মাঝে বাংলাদেশের যে হাই কমিশনার তানকে লইয়া লন্ডন বাংলা প্রেস ক্লাব থেকে আজকে যে আয়োজন করা হয়েছে কোয়েশ্চেন এন্ড আনসার, আলহামদুলিল্লাহ অনেক কোয়েশ্চন হয়েছে এন্ড আনসার। সো প্লিজ আপনারা যারা সানবাইট নিতে চান এখনই চলে আসেন প্লিজ। বিভিন্ন টেলিভিশন বন্ধ রেকর্ড করা হয়েছে, ওভারঅল আপনাদের মিনিটে একটা আমারটা একটু ধরা যাবে আপনার? থ্যাংক ইউ। এখন টেলিভিশন করি সানবাইট নিতে চান দয়া করে। আমি জানি আপনারা খাবার বসেছেন, 2 মিনিট এটা শেষ হয়ে যাবে। আপনার মতো করে বলবেন ভাই, এটা কেমন করে নিয়ে নেন ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই, আমরা করলাম অন্য কাছে নিয়ে নেবেন। ঠিক আছে বলেন ওকে 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 নিচে রেখে নিচে রাখেন না।
ওকে আপনারা সকলে জাযাকাল্লাহ খাইরান আজকে আপনারা দেখছেন অনেক কোয়েশ্চন আছে প্রবাসী অনেক কোয়েশ্চন আছে দাবি দাবার জিনিস আছে জানার আছিল সবকিছু আছে কোয়েশ্চন করেছে বাংলাদেশের হাই কমিশনার যে লন্ডন আছেন ইউকের মাঝে আছেন তাই আনসার দিচ্ছেন আমি আমার পক্ষ থেকে একটা যে দাবিটা করছি আপনারা শুনছেন সবে কিন্তু কোয়েশ্চন করছেন আমি শুধু একটা মানুষ যে অনুরোধ করছি দাবি করছি আর দাবিটা হইল কি আমরা প্রবাসী যদি প্রবাস আইয়া বাংলাদেশের যে কোনো ইউকে হোক মিডিল ইস্ট হোক কোনো দেশে যদি মারা গেলে তাতে যদি তার ফ্যামিলি সাইন বাংলাদেশের লাশটা যাইতো আর তার যদি এনাফ সামর্থ্য থাকে না লাশটা বাংলাদেশে দিবার লাগে তাহলে যাতে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে এবং প্রবাসী মন্ত্রণালয় থেকে সাহায্য সহযোগিতা করিয়া তার লাশটা যাতে বাংলাদেশে যায় এবং তার ফ্যামিলি গিয়া পৌঁছে এটা যাতে বাংলাদেশের গভর্নমেন্টের সহযোগিতা যাতে হয় এই দাবিটা আমি গত প্রায় 10-15 বছর ধরে আমি করলাম সরকারও গেছে করলাম এমপি মিনিস্টার যেই আয়রা তান গেছে করলাম হাই কমিশনার গেছে করলাম সকলের গেছে করলাম আপনারা গেছে করলাম যারা আপনারা এই লাইভটা দেখলাম প্রোগ্রামটা দেখলাম সবার গেছে আমার এই দাবি যাতে আপনারা এই জুড়ালুটা দাবি তুলবা যাতে প্রবাসী যদি প্রবাসক যদি মারা যায় না তাই সাইন আর লাশটা বাংলাদেশে যাইতো ফ্যামিলি সাইন বাংলাদেশের লাশটা নিতা আর তার কাছে দিয়ে না পয়সা থাকে না কিংবা যাওয়ার কোনো সুবিধা থাকে না বাংলাদেশের সরকারের যাতে প্রবাসী মন্ত্রণালয় থেকে সাপোর্ট করে নেওয়া ইনশাআল্লাহ থ্যাংক ইউ আপনারা সকলে লাইভও আসতে দীর্ঘক্ষণ আপনারা জাযাকাল্লাহ খাইরান অন্য সময় অন্য কোনো থেকে লাইভ না প্রোগ্রামও দেখাইব আজকে আপনারা দেখছেন এই প্রোগ্রামটা সবার বিদায় নিলাম ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু